বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতায় আপনারা শুনছেন আমাদের নতুন পডকাস্ট কফি হাউসের আড্ডা। এখন থেকে গল্প, কবিতা ও ছোটদের বিভাগের পাশাপাশি আমরা নিয়ে আসবো দেশ বিদেশে ছড়িয়ে থাকা বিভিন্ন বাঙালির গল্প। শুনতে থাকুন আপনাদের পছন্দসই প্ল্যাটফর্ম অথবা ইউটিউবে। আমার বড় মামা একটা ডায়েরি আমাকে দিয়েছিল উপহার। তো সেই ডায়েরিটার মধ্যে কী করবো, ওই ডায়েরিটার মধ্যে একদিন বিকেলে আমি বসে বসে একটা গল্প লিখলাম। তো লিখে মাকে দেখালাম, তো আমার মা খুব উৎসাহ দিল, বাহ ভালো ভালো লেখ। শুরু হয়ে গেল। তখন বেরোলো মেঘ জন্ম, এটা কবিতা পত্রিকা। মেঘ জন্ম একটা, বলতে পারো আমার যেটা মনে হয় মেঘ জন্ম কিন্তু সত্যি খুব আমাকে এবং দেবব্রতকে একটা প্ল্যাটফর্ম দিল, যে আমরা অনেকের লেখা নিলাম, নিজেরাও লেখার জায়গা পেলাম, এবং পত্রিকাটা খুব ভালো সমাদৃত হয়েছিল পত্রিকাটা। এবং আমার মনে আছে একটা সংখ্যা 1.5 দিনে 200 কপি বিক্রি হয়ে গেছে। গল্প কি হয়, গল্প না সেরকম তোমার যদি কপাল থাকে তো গল্প হেঁটে হেঁটে পকেটে ঢুকে যেতে পারে। আবার তেমন হলে গল্প তোমাকে মাথা খুঁড়তে হবে একটা, যে কী লিখবো। কারণ অনেক সময় হয় কি, কোনো পত্রিকা তো বললো যে একটা গল্প দিন, অমুক সময়ের মধ্যে দিন। এবার আমার মাথায় কোনো প্লট নেই, তখন ভাবতে বসে তখন অনেক সংগ্রাম করতে হয়। ভ্যান গগ আসলে কোনো ফ্রেমে ভ্যান গগের মতো জিনিসে আঁটানো যায় না। একটা সভ্যতায় একজন ভ্যান গগ একবারই জন্মায় আমার মনে হয়। মজনতালিমা গল্পটার নাম। যে একজন শাসক তিনি ঘোষণা করলেন যে আজ থেকে আর গল্প লেখা যাবে না, গল্প লেখা বন্ধ, যা কিছু গল্প লেখার শাসকই লিখবেন, আর কারো গল্প লেখা অধিকার নেই। এবং রীতিমতন তল্লাশি চলতো, এবং রীতিমতন সে ড্রোন উড়িয়ে তল্লাশি, সেই অনেকটা ওই গেস্টাপো ওই টাইপের আর কি। ওইটা লিখে এবং আমি ওটা পুরোটা একটা ফেবল বা একটা রূপকথার ধাঁচে একটা ওইভাবে গল্পটাকে বানাই। যেটা আমার মনে হয় অডিও স্টোরি একটা ভিন্ন ফরম্যাট, হ্যাঁ একটা ভিন্ন ফরম্যাট, এবং অডিও স্টোরিও খুব আকর্ষণীয় একটা ব্যাপার। থাকুক না, দুটো একসাথে তো থাকতে তো অসুবিধা কিছু নেই। যেটা হয়, আমার একটা অভিযোগ আছে অডিও স্টোরি সম্পর্কে। তোমাদের এখানেও তো অডিও স্টোরি আছে, আমি দেখলাম, আমরাও করি। হ্যাঁ তোমরাও করো। তো আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে খুব ওই ভূত প্রেত, হ্যাঁ রহস্য রোমাঞ্চ, এর বাইরে ভাবা হয় না। আমার মনে হয় তান্ত্রিক গল্পগুলোকে আমি শুধু তন্ত্রের গল্প মনে করি না, একটা হারানো সময়ের গল্প। ওই যে একটা রাত্রিবেলা, হ্যাঁ তার যেতে হবে আরও 5 ক্রোশ, বলে আমার বাড়িতে থেকে যান, আজকে দিনে কেউ করবে? এই যে গ্রাম্য জীবন, এই যে সরল জীবন, এই যে একটা কি বলবো, যে মানুষের জীবন তখন কত একটা অন্য পৃথিবী বলে মনে হয়। তান্ত্রিক আমাকে সেটাও বলে, সেই গল্পটাও বলে, এবং সেখানে কোথাও কিন্তু এক্সাইটমেন্টের জন্য লেখক আপোষ করছেন না। অনেক গল্পই আছে খুব ঢিমে তালে, যাকে আজকে ভাষায় স্লো বার্ন বলে, সেরকম গল্প। বিখ্যাত মানুষ, আমার সুযোগ হয়েছিল ওর সঙ্গ করার, ওকে ইন্টারভিউ করেছিলাম 2 বার। এছাড়াও ওর বাড়িতে আমি বেশ কবে গিয়েছিলাম নানা সূত্রে, নানা কাজে। তো উনি আমাকে একটা কথা বলতেন, যে দেখো বাবা, অনেক পড়লে মনে হয় কি কলমটা কাগজের উপর সরছে, নাহলে কলমটা স্থবির হয়ে আছে। নমস্কার বন্ধুরা, কফি হাউসের আড্ডা সিজন 2-তে আপনাদের সবাইকে স্বাগত। আমি অভিদীপ। শীতকাল পড়ে গেছে, কলকাতা শহরে ঠান্ডার আমেজ, সামনে বইমেলা, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সামনে যিনি বসে আছেন আমাদের আজকের গেস্ট, উনি সাহিত্যিক, পেশায় সাংবাদিক, নেশায় সাহিত্যিক। আলাপ করিয়ে দিই, আমাদের আজকের গেস্ট বিশ্বদীপ দে। নমস্কার বিশ্বদীপ দা, ওয়েলকাম টু কফি হাউসের আড্ডা। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আড্ডা দেওয়ার জন্য, ডাকার জন্য। তোমার সঙ্গে অনেকদিন ধরে আড্ডাটা নিয়ে কথা হচ্ছিল, ফাইনালি আজকে আমরা বসছি। বিশ্বদীপ দা দীর্ঘদিন লেখালেখির জগতের সাথে যুক্ত। উনি পেশায় সাংবাদিক, গদ্য কবিতা 2ই লেখেন। মূলত উনি গদ্য লেখক। এখনো অবধি ওনার 8টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার মধ্যে বিশেষ করে যেটা নাম করা যায় হলুদ ট্যাক্সি, মোটামুটি বেশ জনপ্রিয় একটা বই। ছাড়া আরও অনেক বই নিয়ে আমরা কথা বলবো আজকে। বিশ্বদীপ দার লেখালেখির জার্নি, ওনার নিজস্ব জার্নি, ওনার আইডল, সমস্ত কিছু নিয়ে একটা খুব এনগেজিং আড্ডা হবে। তো শুরুটা করি আপাতত বিশ্বদীপ। আমরা এই পডকাস্টে যেটা করি, মোটামুটি যারা আসেন তাদের গোড়ার দিকটা দিয়ে আমরা একটু শুরু করি। তো তোমার লেখালেখির শুরুটা কিভাবে, কোন সময় থেকে বা কোন বয়স থেকে তুমি লেখালেখি শুরু করলে? লেখালেখির শুরু যদি বলতে হয় তাহলে ধরো ক্লাস 1 থেকে। আমি যখন খুব ছোট, ধরো নার্সারি 2-2তে পড়ি, সেই সময় থেকে আমার বই পড়ার একটা শখ ছিল। আমার মায়ের থেকে আমি পেয়েছিলাম, মা প্রচুর বইপত্র পড়তো, তো আমিও বই পড়তাম। তারপরে ক্লাস 1-এ আমার বড় মামা একটা ডায়েরি আমাকে দিয়েছিল উপহার। তো সেই ডায়েরিটার মধ্যে কী করবো, ওই ডায়েরিটার মধ্যে একদিন বিকেলে আমি বসে বসে একটা গল্প লিখলাম।
তো লিখে মাকে দেখালাম, তো আমার মা খুব উৎসাহ দিল, বাহ ভালো ভালো লেখ। শুরু হয়ে গেল একটা খেলা। তো লেখা আর খেলা আসলে আমি পরে ভেবে দেখেছি যে খুব কাছাকাছি দুটো শব্দ, তো একই অক্ষর একই মাত্রা, শুধু একার আর আকারের এদিক ওদিক। তো আমার ক্ষেত্রে তাই হয়েছিল, লেখাটা আমার একটা খেলার মতো ছিল। আমি শুধু যে গল্প লিখতাম তা নয়, ওতে তোমার ধরো গল্প লিখছি, ছবি আঁকছি, ছড়া লিখছি, যা খুশি একটা ক্লাস 1-এর বাচ্চা কী করবে সে করে গেছি। তো এবার বিষয়টা হচ্ছে আমার মা কিন্তু বিষয়টাকে প্রথম থেকে নারিশ করেছে যে ঠিক আছে ভালোই হচ্ছে, লেখ 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 লেখ। আর বড় মামাও ডায়েরিটা দিয়েছিল, বড় মামা বলছিল দেখবো কী করিস ডায়েরিটা। তো বড় মামা ডায়েরিটা দেখে বলো বাহ এটা ভালো জিনিস, কর। তো এবার এইভাবে হলো, লেখালেখি শুরু হলো। তো তারপরে ধরো মোটামুটি স্কুল লাইফে আমি ক্লাস 6-7 পর্যন্ত প্রচুর লেখালেখি করেছি। হ্যাঁ, তো তারপরে যা হয়, হঠাৎ আমার মাথায় খেলার ভূত চাপলো, ক্রিকেটার হতে হবে। তো ক্রিকেট খেলাতে ভর্তি হয়ে গেলাম, ক্রিকেট খেলতে শুরু করলাম। লিখতাম, লেখাটা কমে গেল। তার একটু পরে ধরো মাধ্যমিক যখন দিচ্ছি সেই সময়, তখন একদমই লেখালেখিটা বন্ধ হয়ে গিয়েছিল সেই সময়টাতে। আবার কলেজ লাইফে এটা শুরু হলো। তো সেটা একটা মজা ঠিক বলবো না, এখন মজা মনে হয়, তখন ব্যাপারটা মোটেই মজার ছিল না। আমরা তো বাংলা মিডিয়ামের ছাত্র, তো বাংলা মিডিয়ামের ছাত্র, কলেজে ভর্তি হয়েছি, এবং কলেজ একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, গ্যালারিতে ক্লাস হচ্ছে, বিরাট বড় গ্যালারি। তারপরে আমি আবার সায়েন্স নিয়ে ভর্তি হয়েছিলাম, যেটা একটা ভুল সিলেকশন ছিল। হ্যাঁ, মানে মাধ্যমিকের রেজাল্টটা ভালো হয়ে গেছিলো, সায়েন্স গ্রুপের নম্বর ভালো ছিল, তো তখন ভর্তি হয়ে গেছি। কলেজে যাচ্ছি, কী যে পড়াচ্ছেন স্যার কিছুই বুঝতে পারছি না। এবং তার সঙ্গে দেখতে পাচ্ছি যে উল্টো দিকে, মানে গ্যালারি তো দুভাগে ভাগ, একদিকে ছেলেরা, একদিকে মেয়েরা। উল্টো দিকে অসংখ্য মেয়ে বসে রয়েছে। হ্যাঁ, এবার যা হয় ওই বয়সটাতে, হ্যাঁ মানে দেখছি যে কোনো মেয়ে আমার পাত্তা দেয় না, এবং পড়াশুনো লবডঙ্কা কিছু পারছি না। একটা অদ্ভুত না ফ্রাস্ট্রেশন গোছের কিছু একটা ভেতরে ভেতরে আমার জন্ম নিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে একদিন আমি একটা খাতা কিনে এনে বাড়িতে একটা গল্প লিখলাম। লিখে আনন্দ হলো, একটা বন্ধুকে পড়ে শোনালাম, সে বললো ভালো হয়েছে। মাকে পড়ে শোনালাম, মা বললো ভালো হয়েছে। তখন মনে হলো এইটা আমার একটা জিনিস, আমি কিছু তো করতে পারছি না, পড়াশোনাটা হচ্ছে না, কেউ পাত্তা দেয় না, কিছু না, কিন্তু লিখে আমি একটু শান্তি পাচ্ছি। এটা একটা জগতে ঢুকে যাচ্ছি যেখানে আমি একটুখানি আমি যা করছি বা আমি যা করব সেটাই ফাইনাল। তো এই জায়গায় আমার আবার বলতে গেলে দ্বিতীয় ইনিংস লেখালেখিটা শুরু হলো। এইভাবে শুরু হওয়ার পর আস্তে আস্তে 1-2 বছর যেতে না যেতেই জিনিসটা আরও গ্রো করতে শুরু করলো, আগ্রহটা আরও বাড়তে শুরু করলো। এবং তখনও ওই খাতার মধ্যে যে শুধু গল্প লিখতাম তা নয়, আমি তো সেই সময় গান লিখতাম, যা হয় ওই বয়সটা। একটা বন্ধুদের ব্যান্ড ছিল, সেখানে আমি তো কিছু পারি না, আমি বললাম আমাকে তাহলে তোরা লিরিসিস্ট হিসেবে রাখ। বলে হ্যাঁ তুই গান লিখ। তো আমি গান লিখতাম, সেই গানের সুর টুর দিয়ে গান হতো, ওরা টুকটাক টোগ্রামও করতো। তো সেসব গান হারিয়ে গেছে, কিচ্ছু আমার কাছে নেই প্রায় বলতে গেলে। তো কিছু গান লিখেছিলাম সেই সময়, তো গান লিখতাম খাতার মধ্যে, গল্প লিখতাম, এরকমভাবেই ব্যাপারটা চলতে থাকলো আর কি। তুমি তো কবিতাও লিখেছো ওই বয়স থেকেই, তার মানে কবিতাও লিখতাম, তখন কবিতাও লিখতাম। তবে আমি বরাবরই আমি এটা বুঝতাম যে আমি আসলে গল্পের লোক, কিন্তু কিছু কথা মনে হতো যে এই কথাগুলো হয়তো কবিতাতে আমি বলতে পারবো, গল্পে বলতে পারবো না। হ্যাঁ, সেই কথাগুলো আমি খুব ব্যক্তিগত একটা কিছু হয়তো বলতে ইচ্ছে করছে, সেটা মনে হচ্ছে যে না এটা আমি একটু কুয়াশা, কবিতা মানে তো একটা কুয়াশার জায়গা তৈরি হয়, কুয়াশার মধ্যে কথাগুলোকে রেখে দেবো, যেন আমি আমার কথাগুলো বলছি অথচ আসলে বলছি না, আমি একমাত্র বুঝবো সংকেতগুলো কি আছে না আছে। এইভাবে কিছু কিছু কবিতা আমি লিখে রাখতাম, পরবর্তী সময়ও লিখেছি, এখনও লিখি। এবং যখন লিখি ওই একটা না হয়তো কবিতা এলো, কবিতা লিখলাম, আদারওয়াইজ আমি গদ্যের লোক, এবং আমি সেই কবিতা কিছু কিছু গদ্যের মধ্যেও লিখে রাখার চেষ্টা করি। তো ডায়েরির পাতা থেকে ছাপার অক্ষরে তোমার লেখা প্রথম দেখার অভিজ্ঞতা, বা প্রথম কোথায় ছাপা হলো, মানে সেই অভিজ্ঞতা? প্রথম লেখা ছাপা হয়েছিল স্কুল ম্যাগাজিনে, অনেকেরই হয়। ক্লাস 5-এ একটা গল্প লিখেছিলাম, ছোট্ট গল্প একটা, মানে ওই এক পাতার অর্ধেক পাতা আর কি, মানে হয়তো 100 শব্দ হবে কি হবে না, মজার দেশে বুবাই বা স্বপ্নের দেশে বুবাই, এরকম কিছু একটা নাম ছিল, এখন আর মনে নেই। তো সেই প্রথম নিজের নাম ছাপার অক্ষরে দেখলাম, বাড়ি গিয়ে মাকে দেখালাম, বাবাকে দেখালাম, দিদিকে দেখালাম, এবং সবার আড়ালে নিজে বারবার নামটা দেখতাম ছাপার অক্ষরে বিশ্বদীপ দে, খুব আনন্দ হতো, একটা ক্লাস 5-এর বাচ্চার যা হয় আর কি। তো সেটা যদি তুমি ধরো প্রথম ছাপার অক্ষর সেটা, আর মানে সেই অর্থে মানে একটা পত্রিকায় বেরোনো সেটা যদি হয়, প্রথম কবিতা বেরিয়েছিল বিজল্প পত্রিকাতে, সেটা বইমেলা
ছয় আমার ধারণা, হ্যাঁ 6। আমি এবং আমার বন্ধু দেবব্রত কর বিশ্বাস, ও কবি মূলত, তার এখন তো সাথেও তুমি লিটল ম্যাগাজিনও পড়ে করেছো। না আগে করেছি সেটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেটাতে তুমি পরে আসি বলবো। তো ও আমাকে বইমেলা মনে আছে একটা অন্য স্টলে আমি বই দেখছি, আমাকে এসে হাত ধরে টানতে আরম্ভ করলো, চল চল তাড়াতাড়ি চল। দৌড়ে দৌড়ে গেলাম, দেখলাম বিজল্প পত্রিকাতে ওর কবিতাটা, আমার কবিতাটা ওপর, ওর কবিতাটা নিচে। সে দুজনের কি আনন্দ যে এত বড় একটা বইমেলাতে এত বই এত লেখা, তার মাঝখানে আমাদেরও একটা ছোট্ট কবিতা আছে। তো মনে হচ্ছে জগতের মানে শ্রেষ্ঠ মানে পুরস্কার আমি পেয়ে গেছি। তো সেই শুরু। আর গল্প প্রথম বেরিয়েছিল উত্তরবঙ্গ সংবাদে রবিবারে। আমার মনে আছে যে গল্পটা আমি একটা অন্য পত্রিকায় দিয়েছিলাম, বড় হাউসে। তো সেখানে গল্পটা অমনোনীত হয়, আমারটাও দেবব্রতটাও। আমার আরও অদ্ভুত রেকর্ড, আমার আর ওর প্রথম কবিতা একসঙ্গে, প্রথম গল্প একসঙ্গে যদিও নয়, আলাদা সংখ্যায়, কিন্তু নির্বাচিত হয়েছিল একসঙ্গে। তো আমরা ওখানে দিয়ে আসি এবং তারপরে খোঁজ নিতে যাই, তখন বলে যে হ্যাঁ গল্পটা খুব ভালো গল্প, দুটো গল্পই ভালো, দুটো গল্পই যাবে, এই সপ্তাহে দেবব্রতটা বেরিয়েছে, ও সপ্তাহে তোমারটা বেরোবে। তো সেটা একটা দারুণ অন্যরকম একটা, যেটা খবরের কাগজ আর গোটা পাতা জুড়ে আমার গল্প একটা অত অত বড় অলঙ্করণ। হ্যাঁ, তো সেটা অদ্ভুত একটা আনন্দ দিয়েছিল বলতে পারো। তোমার সাথে আমার যখন প্রথম আলাপ ওই 2006-07 বোধ হয়, বা 7-8 হবে ওই সময়টা। 8 হবে বোধ হয়। তখন আমরা একটা লিটল ম্যাগাজিন করি, তোমার সাথে যোগাযোগ হয়েছিল, তুমি লেখা দিয়েছিলে, এবং তোমাদের নিজেদেরও একটা লিটল ম্যাগাজিন ছিল তখন। আমাদের লিটল ম্যাগাজিনটা আরেকটু আগে ছিল, আরেকটু মানে আমি আগে। তোমায় বলছি আরো বছর 6 আগে। ওটাই বলতে পারো আমার লেখালেখির একটা টার্নিং পয়েন্ট। মানে এই যে আমি লিখতাম, এই যে বললাম যে খাতায় লিখতাম, ওই খাতাতেই পড়ে থাকতো, কোথাও পাঠাতামও না, কিছুই না। ওই বন্ধুদের পড়াশোনাতাম, মা পড়তো, দিদি পড়তো, বাবা পড়তো, ওতেই আমি শান্তি, মানে আর ঠিক আছে দরকার নেই। তো একদিন এই দেবব্রত আমার বাড়িতে এলো, এসে বললো আমি ঠিক করেছি পাড়া থেকে একটা ম্যাগাজিন বের করবো, তুই আর আমি সম্পাদনা করব। না, প্রথমে আমিই সম্পাদক ছিলাম, পরে আমি বললাম না, তুইও তোর নাম রাখ সম্পাদক হিসেবে, তুইও তো করছিস একই সঙ্গে সম্পাদনা। তো দুটো সংখ্যা পর থেকে ওর নামও ছিল। সেটা 6টা এডিশন, মানে 6টা সংখ্যা বেরিয়েছিল। স্পন্দন পত্রিকার নাম ছিল। এবং আমাদের পাড়ার বন্ধু বান্ধবরা ওখানে লিখতো। পাড়ার যারা হয় না যে মানে এলাকার যারা লেখক, যারা হয়তো বেশি জায়গায় লেখেন না কিন্তু এলাকাতে পরিচিত, তারা এলাকার ম্যাগাজিনে লেখেন, এরকম বেশ কয়েকজন মনে আছে, তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে পড়েন এবং একটা দল তৈরি হয়ে যায় আমাদের এই স্পন্দনকে কেন্দ্র করে। কিন্তু এটা একটা সমস্যা হচ্ছে যে ছাপার অক্ষরে নাম দেখার ব্যাপারটা যখন মিটে গেল, যখন বন্ধুরা দেখলো 2বার 3বার তাদের নাম বেরিয়ে গেছে, আমরা লক্ষ্য করলাম যে ওদের উৎসাহটাও আস্তে আস্তে কর্পূরের মতো উবে যেতে লাগলো। তো ম্যাগাজিনটা 6টা সংখ্যা পর বন্ধ হয়ে গেল। তখন আমি আর দেবব্রত ঠিক করলাম যে আর একটা পত্রিকা করবো, সেটা কাউকে নেবো না, আমরা দুজন মিলে করবো। তখন বেরোলো মেঘজন্ম, এটা কবিতা পত্রিকা। মেঘজন্ম একটা বলতে পারো, আমার যেটা মনে হয় মেঘজন্ম কিন্তু সত্যি খুব মানে আমাকে এবং দেবব্রতকে একটা প্ল্যাটফর্ম দিল, যে আমরা অনেকের লেখা নিলাম, নিজেরাও লেখার জায়গা পেলাম, এবং পত্রিকাটা খুব ভালো, মানে কি বলবো, মানে সমাদৃত হয়েছিল পত্রিকাটা। এবং আমার মনে আছে একটা সংখ্যা 1.5 দিনে 200 কপি বিক্রি হয়ে গেছিলো। এবং তখন আমরা নিজেরা ঘুরে ঘুরে বিক্রি করেছি, মানে বইমেলার মাঠে দাঁড়িয়ে বই বিক্রি করেছি। হ্যাঁ, তো সেগুলো এখন ভাবতে পারি না যেটা সম্ভব। মানে মানে যতই শীতকাল হোক, রোদ্দুর যখন ক্রমাগত গায়ে লাগে তখন কিন্তু একটা অস্বস্তি হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন একটা ম্যাগাজিন নিয়ে, এবং মানুষ প্রত্যাখ্যান করছে, কেউ নিচ্ছে না, হ্যাঁ প্রত্যাখ্যানটা তো বেশি থাকে। তো সেটা অভ্যেস সেই সময় হয় যে মানে নিজের লেখা নিয়ে আমি সরাসরি যাচ্ছি সেটা বিক্রি করতে। হ্যাঁ, শুধু আমার লেখা হয়তো নয়, অনেকের লেখাই থাকতো। তো ওই পত্রিকাটা বেশ কয়েক বছর চলে। তো সেই আমার মনে আছে ওই পত্রিকা তখন করতাম, সেই সময় তোমার সঙ্গে আমার পরিচয়, তখন বোধহয় অর্কুট ছিল। হ্যাঁ, তোমাদের বোধহয় কি নাম ছিল, দলছুট বলে আমরা একটা পত্রিকা দলছুট, হ্যাঁ, ওখানে আমি একটা গল্প দিলাম, সেই গল্পটা বেরোলো, বইমেলায় তোমার সঙ্গে আমার আলাপ দেখা হয়েছিল। তখন বোধহয় ওই ইয়েতে হতো, মিলন মেলা, সায়েন্স সিটির ওখানে হবে, হয়তো এতবার জায়গা চেঞ্জ হয়েছে মনে নেই তখন কোথায় হতো। হ্যাঁ, হয়তো মিলন মেলাই তখন। তো সেইটা বলতে পারো যে ওই বইমেলায় আমাদের বই বিক্রি করা ইত্যাদি, এইগুলো দিয়ে ধীরে ধীরে জিনিসটা আমাদের মধ্যে দুজনেই নিজেদের একটা প্ল্যাটফর্ম পেলাম লেখার, এবং সেই সূত্রে পরিচয় হলো, অনেকে লেখা চাইতে লাগলো, সেখানে লেখা দিতে লাগলাম। তখন কবিতাই লিখতে, ওই সময়টা কবিতাই লিখেছি, মানে র্যান্ডামলি কবিতা লিখেছি, গল্প একটা লিখতাম। তারপরে মনে হলো যে দুনৌকোয় পা দিয়ে চলা খুব মুশকিল, কবিতা থাক, গদ্যটা লিখতে বেশি ভালো লাগছে, গদ্যটাই লিখি। লেখালেখির জন্য প্রথম পুরস্কার মনে আছে? মানে কোন পুরস্কার প্রথম পেয়েছিল? পুরস্কার দেখো
সাল সম্ভবত, 2015 সালে চন্দননগর গল্পমেলা, ওখানে তো একটা গল্পমেলা পুরস্কার দেওয়া হতো, আর আরও একটা পুরস্কার ছিল সম্ভবত অনাদি স্মারক পুরস্কার বা এরকম কিছু হবে। এর সঙ্গে সে বছর 12 জন উদীয়মান লেখককে একটা সম্মানিত করা হয়, যে এই 12 জন সম্ভাবনাময় বা ইত্যাদি এরকম কিছু ছিল। সেইখানে সেই 12 জনের মধ্যে আমি ছিলাম। জীবনে প্রথমবার লেখালেখির জন্য মঞ্চে উঠে পুরস্কার নিলাম। শ্রীরামপুরের বোধহয় মেয়র ছিলেন, নামটা ভুলে গেছি এখন, তো তিনি পুরস্কার দিলেন এবং সেটা আমার জীবনে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। কারণ আমি বরাবরই মানে মঞ্চে উঠে পুরস্কার কোনোদিন পাইনি আর কি। হ্যাঁ, এটা নিয়ে আমার আক্ষেপ ছিল। মানে আমি যখন মাধ্যমিকে রেজাল্ট বেরোলো, আমার মনে আছে আমাদের পাড়া একটা ক্লাব থেকে তখন ফার্স্ট ডিভিশন ব্যাপারটা এতটা, মানে তখন ব্যাপারটা অন্যরকম ছিল। তো ফার্স্ট ডিভিশন যারা যারা পেয়েছিল এলাকার প্রত্যেককে মঞ্চে ডেকে পুরস্কার দেওয়া, একটা বই দেওয়া হয়েছিল। একে পুরস্কার তাই বই, মঞ্চে ওঠার সুযোগ একটা ওই বয়সে যা মনে হয়, কিন্তু আমাকে ডাকা হয়নি। কেননা আমি যেহেতু দূরে স্কুলে পড়তাম, আমার নামটা সামহাও ওদের কাছে পৌঁছয়নি। আমি পরে যখন যোগাযোগ করলাম তখন আমাকে বললো যে ও সরি, নামটা মিস হয়ে গেছে, আমরা পরে দেখছি আর কিছু হয়নি। তো এটার বাদ দিয়ে মঞ্চে পুরস্কার নিতে আমার ওঠা হয়নি। আমি জানতাম যে এই জীবনে আর হবে না। তো লেখালেখির সূত্রে দেখলাম যে সেই স্বপ্নটা সত্যি হলো বলতে পারো। মানে ভালো লাগে তো, মানে একটা মঞ্চে উঠে যখন পুরস্কার নিচ্ছি, মানে কোথাও একটা মনে হয় যে এই লেখালেখির জন্য এত কিছু, সেটার একটা স্বীকৃতি। পুরস্কার কি আসলে? পুরস্কার তো দেখো, সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে পাঠকের ভালোবাসা, এর চেয়ে বড় পুরস্কার হয় না। হ্যাঁ, তো সেটা আছে। এবং যখন দেখতাম যে আমার লেখা প্রথম বড় জায়গায় বেরোলো, সানন্দায় গল্প বেরিয়েছিল প্রথম, তখন আমার মা নেই আর, বাবা ছিল। তো বাবা ওটা দেখে কেঁদে ফেলেছিল। তো মনে হয় ওটা আরো বড় পুরস্কার। সেখান থেকে শুরু হলো, তারপরে তুমি এপার ওপার সাহিত্য সম্মাননা পেয়েছো, শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান পেয়েছো এখনো অবধি। হ্যাঁ, ওই কথামালা থেকেও একটা পুরস্কার পেয়েছি, দুটো, মানে 2 বছর পর পর পেয়েছি। তো এই আর কি, মানে ব্যাপারটা হচ্ছে যে ধরো মানে হয়ে গেছে, মানে পুরস্কার বিবেচিত হয়েছে, গেছি, পুরস্কার নিয়েছি, কিন্তু প্রথম পুরস্কারটা রোমাঞ্চটা অন্যরকম ছিল। তুমি নতুন গল্পের প্লট কিভাবে তৈরি করো? দেখো, এটা না এক কথায় বলা খুব মুশকিল। মানে গল্প কি হয়, গল্প না সেরকম তোমার যদি কপাল থাকে, গল্প হেঁটে হেঁটে পকেটে ঢুকে যেতে পারে। আবার তেমন হলে গল্প তোমাকে মাথা খুঁড়তে হবে একটা, যে কি লিখবো কি লিখবো। কারণ অনেক সময় হয় কি, কোনো পত্রিকা তো বললো যে একটা গল্প দিন, অমুক সময়ের মধ্যে দিন। এবার আমার মাথায় কোনো প্লট নেই, তখন ভাবতে বসে তখন অনেক সংগ্রাম করতে হয় গল্পের জন্য। তো কি হয়, ধরো রাস্তায় হাঁটছি, একটা কোনো সংলাপ কানে এলো, একটা কোনো গন্ধ নাকে আসতে পারে, অনেক কিছু হতে পারে। মানে দুম করে একটা স্পার্ক হলো যে এটা গল্প হতে পারে। এমন নয় সবসময় খুব রোমাঞ্চকর কিছু বা সবসময় খুব একটা এক্সাইটিং কিছু একটা জিনিস ঘটলো, তা নয়। খুব সাধারণ কিছু, খুব সামান্য কিছু, সেখান থেকেও গল্প আসতে পারে। আবার এমনও হতে পারে, ধরো তুমি আমাকে একটা ঘটনা বলেছো যে বিশ্ববিদ্যালয়ে এরকম গেছিলাম, এরকম হয়েছিল। আমি হয়তো 3 বছর পর গল্প লিখতে বসে আচমকা গল্পের প্লট যখন খুঁজে বেড়াচ্ছি, আচ্ছা অভিদীপ আমাকে এই গল্পটা বলেছিল, এইটা কিন্তু লেখা যেতে পারে। এবার আমি যখন লিখতে শুরু করছি, তখন দেখা গেল তোমার গল্পটা থেকে আমি প্রায় কিছুই নিলাম না, হয়তো খুব সামান্য অংশ নিলাম। বাকিটা কি হয়, একটা কল্পনা তো সবসময় মাথার মধ্যে কাজ করে, অনেক দৃশ্য দেখতে পাই। মানে যারা লেখালেখি আমরা করি প্রত্যেকের এটা থাকেই, এটা কমন ব্যাপার। কল্পনাটাই প্রধানত তোমাকে চালিত করে। হ্যাঁ, এবং দেখা গেল আমার জীবনের কোনো একটা ঘটনা, আমার শোনা আর একটা ঘটনা, সব কীভাবে মিলেমিশে যাচ্ছে, চরিত্রগুলো মিশে যাচ্ছে, ঘটনাগুলো মিশে যাচ্ছে। সেটা যে কী করে হয়, এই রসায়নটা কী, আমার ধারণা কোনো হয়তো মানে মনস্তত্ত্ববিদ হলে বলতে পারেন, আমার পক্ষে সেটা জানা সম্ভব না। তবে গল্প, আমি আজ পর্যন্ত যত গল্প লিখেছি তার মানে সিংহভাগেরই কোনো না কোনো বাস্তব একটা কোনো পয়েন্ট ছিল, যে আমার চেনা জানা শোনা কিছু একটা, সেইখান থেকে গল্পটা নিজের মতো করে তৈরি হয়েছে মাথার মধ্যে। বেশ, তোমার গল্পের প্লট নিয়ে যখন আমরা কথা বলছি, যে বইটার কথা না বললেই নয়, ছায়াদানব। আমি তোমার এখনো অবধি যে কটা লেখা পড়েছি, সবচেয়ে ভালো লেগেছে ছায়াদানব। আমি ভীষণভাবে রিলেট করতে পেরেছি। আমি তোমায় বলেওছিলাম জানিয়েছিলে আমাকে যেভাবে মানে কনসেপ্টটা, আমি খানিকটা বলছি, মানে গল্পের বিষয়টা বলছি না, মানে ওই একটা পুরোনো বাড়ির মধ্যে প্রচুর স্মৃতি জমে জমে এক দানবের রূপ নিচ্ছে, এই কনসেপ্টটা আমাকে মানে সাংঘাতিকভাবে নাড়া দিয়েছিল। আমি তোমার জানিয়েছিলাম, আমি প্রচন্ডভাবে রিলেট করতে পেরেছিলাম। ওই সময়টা আমাদেরও বাড়িটা ভাঙা পড়ে সেখানে কনস্ট্রাকশন হচ্ছিল, প্রোমোটারি হচ্ছিল। তো
তো ছায়াদানব নিয়ে একটু বলো, মানে এই গল্পটা কিভাবে শুরু করলে, কিরকম ছায়াদানব রিয়াকশন উপন্যাস, ছোট উপন্যাস। ছোট উপন্যাস। ছায়াদানবে আসলে আমার মামা বাড়ি হচ্ছে রানাঘাটে। তো আমরা প্রথমে থাকতাম টালিগঞ্জে, এবং তারপরে আমার বাবা, মানে ওটা ছিল ভাড়া বাড়ি, মানে একদম শরিকি, মানে যৌথ, মানে সব যৌথ পরিবার। সেখান থেকে মানে জ্যাঠারা কাকারা সবাই সরে যেতে থাকে এক এক করে, নিজেরা নিজেরা বাড়ি করে। তো বাবা বাড়ি করে মহেশতলায় চলে আসে, আর মামা বাড়ি ছিল রানাঘাটে। তো যেহেতু মহেশতলায় চলে যাওয়ার পরে দূরও হয়ে গিয়েছিল, তো সবসময় যে যেতে পারতাম তা নয়, কিন্তু বছরে একবার দুবার করে মামা বাড়ি যেতামই। আর মামা বাড়িটা প্রায় 150 বছরের পুরনো একটা বাড়ি, সেই কড়িবর্গা, সেই শিকের জানলা, হ্যাঁ, এবং অনেক প্রশস্ত উঠোন, সেই কলতলা, সে অনেক দূরে হচ্ছে তোমার বাথরুমে একদম কর্নারে একটা বড় ইদারা ছিল, গভীর ইদারা মানে সেই কুয়োর চেয়ে অনেক গভীর, এবং তাকিয়ে দেখতাম যখন আমি তল পেতাম না ওটা, হ্যাঁ। আর যেহেতু ওর মফস্বল, আকাশটা অনেক বেশি ঝকঝকে, হ্যাঁ, এবং খোলা উঠোন ছিল। সন্ধ্যেবেলা উঠোনে বসতাম, দেখতাম অসংখ্য তারা আকাশে। তো সেই তারাগুলোর রহস্য আমি আজও ভেদ করতে পারিনি, ওই যে একটা অদ্ভুত ম্যাজিক মনে হতো। তো পরবর্তী সময় আমি এই ব্যক্তিগত গদ্য অনেক সময় লিখতে হয়, লিখেছি সেখানে মামাবাড়ির কথা। আবার আমার একটা গল্প ছিল গল্পের বাড়ি বলে, সেই গল্পের বাড়িতেও কিন্তু ওই মামাবাড়ির ছায়াই কিন্তু পড়েছে। কিন্তু আমার মনে হচ্ছিল যে বারবার রিপিট করছি, এটা নিয়ে না একটু বড় কিছু লিখবো, তারপর আর লিখবো না। কারণ বারবার ওটা লিখতে ইচ্ছে করতো, কারণ মামাবাড়ি নিয়ে এমন আবেগ ছিল। কারণ সেই মামাবাড়ি কিন্তু পরে বিক্রি হয়ে গেল, যা হয়, বহু শরিকি বাড়ি, কেউ থাকতো না। আমার 2 মামা থাকতো, মেজো মামা ছোটো মামা। মেজো মামা মারা গেল, শুধু ছোটো মামা ছিল। তখন ঠিক করা হলো বাড়িটা বিক্রি করে দেওয়া হবে। এবং দুর্ভাগ্যের বিষয়, ছোটো মামা মানে বাড়িটা শেষ, মানে ভাঙা পড়বে, মানে শৈশাবুত হওয়ার আগেই ছোটো মামা মারা যায়। তারপর সে বাড়ি তালাচাবি পড়ে যায়, এবং অনেকটা পরে, মানে আরও ধরো বেশ 3-4 বছর পরে সমস্ত কমপ্লিট হয়। 35 জন শরিক ছিল। তো এখন বিষয়টা হচ্ছে যে এই মামাবাড়ি নিয়ে লিখবো বলে আমার অসম্ভব একটা মামাবাড়ি নিয়ে বেদনা ছিল বলতে পারো। মানে মামাবাড়ি যেন একটা আমার ছোটোবেলাটাও ফুরিয়ে গেছে, মামাবাড়িটাও ফুরিয়ে গেছে, এরকমভাবে আমি ভাবতাম বিষয়টাকে। এবং যেদিন মামাবাড়িটা আমি লাস্ট সই করে আমরা চলে আসছি, বাড়িটা আবার ভাঙা পড়ে যাবে, তো আমি বললাম একবার দেখতে যাব বাড়িটায়। সইটা হয়েছিল রেজিস্ট্রি অফিসে রানাঘাটেই। তো আমরা দেখতে এলাম, আমি, আমার দিদি, আমার জামাইবাবু, আমার বড় মামা, মামি, সবাই, আমার বোন, মাসতুতো বোন, সবাই আমরা একসঙ্গে এসে দেখলাম। এবং দরজাটা বন্ধ করা, মানে তোমাকে আমি কি বলবো বিদীপ, মানে পাঁচিল দেওয়া, দরজা বন্ধ, দরজাটা খুললে উঠোন, তারপরে বাড়িটা। দরজাটা আমরা খুললাম, দেখলাম ওপাশটা পুরো ভাঙা পড়ে গেছে ততক্ষণে, এবং একটা শূন্য, মানে জঙ্গল মতো হয়ে গেছে, কিছু নেই আর। কিন্তু বাড়িটা এমনভাবে সযত্ন দরজা আটকানো, দরজা খুললে যেন বাড়িটায় পৌঁছানো যাবে। ইভেন কলিং বেলটা তখন এত পরিষ্কার, মনে হচ্ছে কলিং বেল টিপলে কেউ বেরিয়ে আসবে। তো এত কষ্ট হয়েছিল, তখনই আমি ঠিক করেছিলাম যে এটা নিয়ে লিখবো। এবং যখন বাড়িটায় শুধু ছোটো মামা একা থাকতো, ছোটো মামা প্রায় রাত্রিবেলাতে ছোটো মামা ফোন করতো, বা আমি ফোন করতাম যে কী করছো। একটা অত বড় বাড়িতে লোক একা, তো ছোটো মামার সঙ্গে একটি ছেলেও শুতে আসতো, রাত্রিবেলাতে একা থাকবে। তো ওই দৃশ্যটা, বা ওই যে ছোটো মামার সঙ্গে তখন হওয়া কথাগুলো আমার মাথায় ছিল। তো পরে তখন আমি যখন ভাবছিলাম যে একটা উপন্যাস লিখবো, বহুদিনের শখ যে উপন্যাস লিখবো, আগে 2 চেষ্টা করেছি, অর্ধেক এগিয়ে থেমে গেছি। খুব কম বয়সে একটা উপন্যাস লিখেছিলাম, মন যাকে চায় বলে, সে প্রেমের উপন্যাস। সে একেবারে কাঁচা লেখা, মানে 22 বছর বয়সে লেখা। তারপরে আর কিছু লিখতে পেতে পারিনি। তো উপন্যাসের জন্য প্রকাশকও তাড়া দিচ্ছিল যে উপন্যাস দেওয়া হবে। তো কী নিয়ে লিখবো। তো তখন মাথায় এলো যে স্মৃতি একটা খুব বড় সম্বল। স্মৃতি নিয়ে আমি অনেক সময় লিখেছি, এবং অনেকে পড়ে বলেছে। আমার মনে পড়ছে সাহিত্যিক রাহুল দাশগুপ্তর কথা। উনি আমাকে বলেছিলেন, বিশ্বদীপ তুমি যদি কখনো উপন্যাস লেখো, স্মৃতি নিয়ে লিখো। হঠাৎ করে মনে পড়েছিল সেটা ভাবতে গিয়ে। তখন মনে হলো স্মৃতি তো অনেক কিছুই আছে, মামাবাড়ির স্মৃতিটা না, একটা উপন্যাসের জন্য আদল নিয়েই রয়েছে, আমাকে শুধু সেটাকে ভাবতে হবে। তো সেখান থেকে ছায়াদান আমরা আদল পেলাম যে একটা লোক একা থাকে, সে একা থাকতে থাকতে একটা বাড়িটা ছিল অত স্মৃতি, তো সেই স্মৃতিটা যদি দানব হয়ে তার সামনে দেখা দেয় কী হবে। তারপর একটা সাবপ্লট ভাবলাম যে একটা লোক শুধু দেখছে ছায়াদানবকে, এইভাবে তো গল্প হতে পারে না, এগোতে পারবে না, আমি একটা যাবো, আটকে যাবো। তখন সাবপ্লট একটা তৈরি করলাম, ওই যে ছেলেটাকে পরে একটা ছেলে শুতে আসতো, ছোটো মামার সঙ্গে যে শুতে আসতো, তার সঙ্গে কোনো মিল নেই, কিন্তু ওটা আবার আমি একটা চেনা চরিত্র, তাকে ওখানে ঢুকিয়ে দিলাম। আমারই দেখা একটা ছেলে, তার ক্রাইসিসটা কোথাও একটা গিয়ে মিলে যেতে লাগলো। এবং তারপরে অর্ধেক লেখার পরে উপন্যাসটা নিজেই এগিয়েছে। এবং অবশ্যই তার একটা সিংহভাগ হচ্ছে কল্পনা বানানো। উপন্যাসের যেভাবে শেষ হয়েছে, প্রকৃতপক্ষে আমার মামাবাড়ি সেভাবে শেষ হয়নি, সেটা আলাদা। সেটা তো ফিকশন, তো ওটা তো আর জীবনী নয়, ওটা তো আর নন ফিকশন নয়, তো সেটা হয়েছে। তো এইভাবে কিন্তু আইডিয়াটা ওইখান থেকে এসেছিলো যে আমার
মায়ের দিদা মানে মায়ের জেঠি আমার দিদা আমাকে একটা গল্প বলেছিল, জানিস তো তোর মা যখন খুব ছোট, তোর মার খুব জ্বর, তো আমি রান্নাঘর থেকে মার জন্য ওই তখন তো জ্বর হলে সাবু টাবু খাওয়াতো, ওই সাবু গ্লাসে করে নিয়ে যাচ্ছিল। তো ওই সময় দেখতে পায় যে বাড়িটার এল আকৃতির ছিল, দুটো মানে এদিকে একটা ছাদ এদিকে একটা ছাদ, ওই একটা ছাদে একটা পা আর একটা ছাদে আর একটা পা, একটা বিরাট ছায়া দাঁড়িয়ে আছে। এটা দেখেছিল আমার দিদা, তো হয়তো হ্যালুসিনেটি করেছিল। দেখে দিদা খুব ভয় টয় পেয়ে যায়, তারপরে কোনো মতে দৌড়ে গিয়ে এ করে এবং তারপরে দৌড়ে এসে দেখে যে না কোথাও কিছু নেই। তো ওই দৃশ্যটা মাথায় ছিল আমার, যখন মামাবাড়ি নিয়ে লিখবো মনে করলাম, তখন ওই ছায়া দানবের ওই কনসেপ্টটা মাথায় এলো যে এইভাবে গল্পটা হতে পারে। তারপর বাকিটা লিখতে লিখতে হয়েছে আর কি। কি সুন্দর। তোমার আরেকটি খুব জনপ্রিয় বই নক্ষত্রের রাত, খুব আনইউজুয়াল একটা ফরম্যাট। তুমি ভ্যান গগকে নিয়ে লিখেছো পত্র আখ্যান ধরনের। তো হ্যাঁ, মানে এপিস্টোলারি ফর্ম। এই বইটা নিয়ে একটু বলবে? মানে আমি এই ধরনের লেখা চট করে পড়িনি, তো আমার কাছে মনে হয়েছিল খুব আনইউজুয়াল ফরম্যাটটা। তো এই বইটা নিয়ে একটু বলো আমাদের। হ্যাঁ দেখো, নক্ষত্রের রাত আমি যখন লিখি, একদিন ভ্যান গগ আমার বরাবরই প্রিয় শিল্পী। সারা পৃথিবীতে ভ্যান গগের কোটি কোটি ভক্ত আছে, তার মধ্যে আমিও একজন। এবং আমার ধরো অনেক দিন পর্যন্ত কম্পিউটার ওই স্টাডি নাইটটা, ওটা আমার ডেস্কটপ ছিল। এখনও আমার বাড়িতে স্টাডি নাইট আঁকা আছে আমার লেখার টেবিলে, লেখার যেখানটা লিখি তার পাশে। তো সেটা তো বহুদিন ধরেই ছিল, কিন্তু সেটা নিয়ে আমি কখনো কিছু লিখবো এটা আমি কোনোদিন ভাবিনি। তো একদিন আমার মনে আছে ট্যাক্সিতে করে যাচ্ছি আমরা, মানে কলেজ স্ট্রিট থেকে ফিরছি, একটা বন্ধু আমি আরও সঙ্গে একজন দুজন ছিল, মনে নেই কোথা থেকে ফিরছিলাম, ট্যাক্সি করে যাচ্ছি। ও আমাকে যাদবপুরে নামিয়ে দেবে, আমি ওখান থেকে অটো ধরে বেরিয়ে যাবো, আর ও ওই ট্যাক্সিটা নিয়ে চলে যাবে। তো এবার গল্প হচ্ছে অনেকটা পথ, হতে হতে আচমকা ওই ভ্যান গগ স্টাডি নাইট এই প্রসঙ্গটা ওঠে এবং আমাকে বলে একটা গান আছে শুনেছিস, স্টাডি স্টাডি নাইট। আমি না এই গানটা তখন মতো শুনিনি, আমি তাহলে না এরকম কোনো গান তো আমি শুনিনি। ও আমাকে লিঙ্কটা হোয়াটসঅ্যাপ করলো যে গানটা শুনে দেখিস। তো বাড়ি এলাম, গানটা শুনছি বসে বসে, শুনতে শুনতে না আমার মাথার মধ্যে না একটা অদ্ভুত কী বলতো একটা কুয়াশা তৈরি হলো, যে কুয়াশার মধ্যে দিয়ে আমি দেখতে পেলাম যে ভ্যান গগ ওই যে সেই হেঁটে হেঁটে যাচ্ছেন একা একা, একজন প্রত্যাখ্যাত মানুষ। তো ভ্যান গগ তো সারা জীবনে তো কিছু পাননি, জীবিত অবস্থায় সেভাবে ওনাকে কিছুই appreciate পাননি। করা। হ্যাঁ, শোনা যায় একটা ছবি বিক্রি হয়েছিল। তো এরকম একটা ব্যর্থ শিল্পী, এবং লোকে বলতো যে লাল চুলের পাগলা, চুলটা লালচে ছিল, এরকম একটা লোক। কান কেটে ফেলার ব্যাপারটা কি সত্যি? মানে হ্যাঁ বলে তো, আচ্ছা। যেটা আমার ওখানেও আছে, নক্ষত্রটা আমি রেখেছি। একটু খ্যাপাটে লুনাটিক বলতে যেটা বোঝায়, সত্যি ছিলেন ভদ্রলোক হয়তো, কিন্তু ওরকম জিনিয়াস যার মাথার মধ্যে ওরকম ছবি ভেসে ওঠে, আমাদের সমাজ আসলে একটা ফ্রেম করে নেয়, এইটা হচ্ছে সুস্থ, এইটা অসুস্থ, এইটা পাগল, এইটা সুস্থ। এই ফ্রেমটার বাইরে পড়ে গেলে তুমি ওইটাই চলে গেলে, ওইটাই চলে গেলে। তো ভ্যান গগ আসলে কোনো ফ্রেমে ভ্যান গগের মধ্যে জিনিয়াসে আঁটানো যায় না। একটা সভ্যতায় একজন ভ্যান গগ একবারই জন্মায় আমার মনে হয়, ক্ষণজন্মা। তো ভ্যান গগকে নিয়ে লিখতে ইচ্ছে হলো, এবং হঠাৎ করে মনে হলো ওই ছবিটার কথা, স্টাডি নাইট, হঠাৎ মনে হলো আমার খুব প্রিয় লেখক লাভক্রাফট, এইচপি লাভক্রাফট, লাভক্রাফটের জগতের সঙ্গে কোথায় একটা মিল আছে ছবিটার। ওই লাভক্রাফট কসমিক হরর মোর সাবজেক্ট, এটা তো কসমিক হরর, তাহলে এই দুটোকে মিলিয়ে কিছু করা যায়। একটা অদ্ভুত উত্তেজনা হলো, আমার মনে আছে সে রাতটার কথা, আমি একা একা পাইচে রেখেছি ঘরের মধ্যে, এবং মনে হচ্ছে যে কিছু একটা করা যেতে পারে, এই দুটোকে মিলিয়ে কিছু করা যেতে পারে। আমি তখন গুগলে সার্চ করলাম লাভক্রাফট অ্যান্ড ভ্যান গগ লিখে, সার্চ করে তো একটা ছবি আসবে। হ্যাঁ, লাভক্রাফটের একটা চরিত্র আছে থুলু বা খাথুলু, বিভিন্ন নামে ডাকা হয়। তো থুলু দাঁড়িয়ে আছে, আর পিছনে লাভক্রাফটের স্টাডি নাইট ছবিটা, স্টাডি নাইট উইথ থুলু, এরকম কিছু নাম আর কি, শিল্পীর নাম টাম দেওয়া ছিল। তো আমি দেখলাম, বলো মা আমি তো প্রথম নিজে কল্পনা করছি, তার মানে এটা তো হতে পারে, আমি তো খুব খারাপ কিছু ভাবছি না, হতে পারে, হতে পারে। এবং তখন আমি আমার বাল্যবন্ধু দীপ ঘোষ, ওকে বললাম আইডিয়াটা। ও সায়েন্স ফিকশনের পোকা, ফ্যান্টাসির পোকা, ও আমাকে বললো যে এটা খুব ভালো ভেবেছিস তো, এটা নিয়ে এটা হতেই পারে, ভাব। তো আমি একটা মোটামুটি একটা প্লট মেক করে ভেবে ওকে বললাম, ও বললো হ্যাঁ এটা হতে পারে, তাহলে ভ্যান গগকে তোকে আরও ভালোভাবে জানতে হবে, ভ্যান গগের শেষ সময়গুলো, শেষ যে মাসগুলো ভালো করে জানতে হবে। তো আমি তখন খুব পড়াশুনো শুরু করলাম, ঘাঁটতে আরম্ভ করলাম, এবং ইন্টারনেটে কিন্তু সব আছে। মানে ভ্যান গগ যে বাড়িতে থাকতো, বাড়িটা ভাড়া এসেছিলো, যেখানে ওই কান কেটে ফেলার ঘটনা ঘটে, তো তখন ওইখানে একটা পিটিশন জমা পড়ে যে এই লোকটা সুবিধের নয়, একে কিন্তু তাড়িয়ে দেওয়া হোক। সেই চিঠি পর্যন্ত এখনো ইন্টারনেটে লভ্য, পাওয়া যায় নাকি? হ্যাঁ, একটা আর্কাইভ রয়েছে ভ্যান গগের, সেখানে ছবি টবিগুলো তো পাওয়াই যায়। এই সমস্ত তথ্য, চিঠি,
ওখানে রয়েছে, আমি ওখান থেকে সেগুলো পড়লাম, নোট করলাম। আমার প্রায় 2 মাস সময় লেগেছিল পুরো বিষয়টা জানতে। এবং আমি তার কিছুদিন আগে লাভক্রাফটের একটা গল্প অনুবাদ করেছিলাম, হিপনোজ বলে, যে ঘুমের দেবতা হিপনোজ বা স্বপ্নের দেবতা। তো আমার মনে হলো যে লাভক্রাফটের এই ছবিগুলো না স্বপ্নতাড়িত, আমি এটা মেলাতে পারি। এবার তারপরে কি করে মাথার মধ্যে সেটা মিলে গেল, এটা তুমি কি করে তোমাকে আমি বোঝাবো, মানে এটা একটা রসায়ন, কেমিক্যাল রিয়াকশন হয় না, হতে হতে গল্পটা মাথার মধ্যে দাঁড়ালো। এবং আমি ঠিক করলাম যে এটা যেহেতু একটা অদ্ভুত ধরনের আইডিয়া, আমি এটাকে স্ট্রেট একটা ন্যারেটিভ ফর্মে আমি লিখবো না, আমি এটাকে বরং চিঠির আকারে লিখি। এবং তুমি জানো 10টা চিঠি, 10টার মধ্যে বোধহয় 2-3টে চিঠি ভ্যান গগের, বাকিগুলো কিন্তু ভ্যান গগের অন্য অন্য ভ্যান গগের আনুষঙ্গিক, ভ্যান গগের সঙ্গে সংশ্লিষ্ট মানুষেরা লিখছেন একে অপরকে, কিন্তু সবগুলো মিলে 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 একটা গল্প তৈরি হতে যাচ্ছে। তো এইভাবে লিখলাম, লিখে আবার কাটাছেঁড়া করলাম, অনেকটা সময় লেগেছিল ওটা লিখতে। এবং ওটা গল্প বিশ্বতে প্রকাশিত হয় প্রথমে, তখন একটা ভালো প্রতিক্রিয়া পেয়েছিলাম। তারপরে যখন আমি বৈভাষিক থেকে আমার বইগুলো বেরোচ্ছে, তখন কথা হলো একদিন যে নতুন আর কি আইডিয়া আছে ভাবতে পারো, তখন এটা একটা আছে, দেখতে পারো। তো ওরা দেখে বললো হ্যাঁ এটা দিয়ে একটা হতে পারে। তারপর ওটা বেরোলো আর কি। তো আমি বুঝতে পারছিলাম না যে কীরকম কী রিয়াকশান পাবো। তো সত্যি বলতে কি ভালো রিয়াকশান পেয়েছি। অনেকেই, তবে একটা মজার ঘটনা আছে, অনেকেই বলেন, এই সম্প্রতি আমাকে একটি মেয়ে মেসেজ করেছিল যে দাদা আপনার এটা পড়লাম, আমি ভ্যান গগ নিয়ে কাজ করছি, কিন্তু এই চিঠিগুলো কোথাও পাচ্ছি না। তাহলে আমার পাবেন না, ওটা কোথাও নেই, ওটা বানানো চিঠি। হ্যাঁ, যেমন সিউটো বায়োগ্রাফি বলে একটা ব্যাপার আছে না, এটা কাইন্ড অফ তাই। তো বললো আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আসলে আমার না খুব বিশ্বাস করতে ইচ্ছা করছিল চিঠিগুলো সত্যি। বললাম আমারও ইচ্ছা করছিল, সেই জন্য লিখেছি। তো এরকম অনেকে বলেছে যে এটা চিঠিগুলো কোথায় পেলেন না, এই চিঠিটা তো আমি বানিয়েছি। হ্যাঁ, বলতে হয় যেটা তো উপন্যাস, বা একটা উপন্যাস বলবো, একটা কাহিনী, পত্র আখ্যান বা এপিস্টোলারি ফর্মে লেখা একটা কাহিনী, এটা কোনো মতেই এটা ইয়ে নয়, মানে এর মধ্যে চিঠি, হ্যাঁ সত্যি আছে, কিছু সত্যি ঘটনার মধ্যে গুঁজে দেওয়া আছে, কিন্তু সত্যি ঘটনাটা যে ব্যাখ্যা বা তার আড়ালে আরও কিছু জিনিস ঢুকিয়ে জিনিসটাকে সত্যি মিথ্যাটা ঘেঁটে দেওয়া হয়েছে। আমি কী করে এটা ভেবেছিলাম আমি জানি না এখন, মানে আমি যখন এখন ভাবতে বসে আমি জানি না কী ঘটেছিল, কিন্তু হয়েছিল ব্যাপারটা আর কি। তোমার লেখায় প্রত্যক্ষ রাজনীতির প্রভাব সেইভাবে পাইনি, মানে এটা কি তোমার গল্পের চরিত্রের সাথে যায় না, মানে গল্পের যে ফ্লেভার তার সাথে যায় না, নাকি মানে তুমি কোনোভাবে প্রত্যক্ষ রাজনীতিকে সামান্য এড়িয়েই লিখতে পছন্দ করো? দেখো, প্রত্যক্ষ রাজনীতি বলতে তুমি নিশ্চয়ই দলীয় রাজনীতি কথা দলীয় বলছো। রাজনীতি। বেগুনি দল, হ্যাঁ অমুক দল তমুক দল, এই তো বিষয়টা হচ্ছে। হ্যাঁ তুমি কিছুটা ঠিক বলছো, আমার লেখা স্ট্রাকচারের সঙ্গে হয়তো পুরোটা ওইটা যায় না। এবং আমি না এই প্রত্যক্ষ রাজনীতি, আমি যেহেতু সংবাদ মাধ্যমে যুক্ত, অনেক খবর পাই, কিন্তু আমি যেহেতু একজন কি বলবো, মানে ডেস্কে বসে কাজ করার লোক, আমি তো ফিল্ড রিপোর্টার নই। ফিল্ড রিপোর্টার হলে হয়তো অনেক কিছু দেখতাম, তখন হয়তো লিখতে পারতাম। যেটা আমার আমার হচ্ছে আমার যাপনের অংশ যেটা নয়, আমি সেটা নিয়ে লিখতে পারবো না। এবার রাজনীতি কিন্তু আমাদের জীবনের অংশ, যদি বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, রাজনীতি সব ক্ষেত্রে আছে। হ্যাঁ, অফিসে রাজনীতি নেই, দুটো মানুষ সব থাকলে জায়গায়, তাদের মধ্যে সব রাজনীতি ক্ষেত্রে, থাকবে। হ্যাঁ। তো সেই রাজনীতি তো ঘুরিয়ে ফিরে আমার লেখাতে নিশ্চয়ই এসছে, কিন্তু তুমি বলছো প্রত্যক্ষ রাজনীতি, সেই অর্থে আসেনি। তবে একটা গল্প আমি লিখেছিলাম, সেটা ভাষাবন্ধন পত্রিকায় বেরিয়েছিল গত বছর শারদিয়াতে, মানে এখন ভাষাবন্ধন একটাই সংখ্যা বেরোয়, উৎসব সংখ্যা বলে, ওতে বেরিয়েছিল মজনতালি গল্পটার নাম। যে একজন শাসক তিনি ঘোষণা করলেন যে আজ থেকে আর গল্প লেখা যাবে না, গল্প লেখা বন্ধ, যা কিছু গল্প লেখার শাসকই লিখবেন, আর কারো গল্প লেখা অধিকার নেই। এবং রীতিমতন মানে তল্লাশি চলতো, এবং রীতিমতন মানে সে ড্রোন উড়িয়ে তল্লাশি, সেই অনেকটা ওই গেস্টাপ ওই টাইপের আর কি, ওইটা লিখে, এবং আমি ওটা পুরোটা একটা ফেবল বা একটা রূপকথার ধাঁচে একটা ওইভাবে গল্পটাকে বানাই, নির্মাণ করি। এবং ওই গল্পটার জন্য আমি শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মান আচ্ছা, পরপর 2 বছর আমার নাম মনোনীত হয়েছে। তার মধ্যে এই দ্বিতীয়বার, মানে গত মার্চে আমি পুরস্কারটা পেলাম, সেটা এই গল্পটার জন্য। এবং এই গল্পটা আমাকে অনেকে পড়ে বলেছে যে খুব একদম অন্যরকম গল্প লিখেছো। তো মাথায় এসেছিলো, লিখেছিলাম, আমার কিছু কথা বলতে ইচ্ছে করছিল, আমি লিখেছিলাম। ভবিষ্যতে যদি আবার হয় লিখবো না, এরকম কোনো পণ করে আমি বসিনি যে লিখবো না। কিন্তু তোমাকে আমি একটা কথা বলতে পারি যে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে আমি যেভাবে যেহেতু যুক্ত নই, তাই আমি ওরকম লেখা চট করে হয়তো লিখবো না। যদি কখন অভিজ্ঞতা আসে প্রত্যক্ষভাবে আসবে, আদারওয়াইজ হয়তো ফেবেলের মতো এরকম একটু ঘুরিয়ে একটু অন্যভাবে। হ্যাঁ, তোমার কথা জেড টেনেই বলি, তোমার লেখার যে ব্যাপারটা আমার সবচেয়ে ভালো লাগে, চরিত্র বা যে ঘটনা, যা যা জিনিস হচ্ছে বা যে প্রেক্ষাপট, সবকিছু ভীষণ রক্ত মাংসের বা
আমাদের চারপাশে যেরকম দুনিয়াটাকে আমরা দেখি সেরকমই, সেই জায়গাটা থেকে আমার তোমার লেখার ওই জিনিস ব্যাপারটাই সবচেয়ে ভালো লাগে। তো সেখানে হয়তো সেই জন্যই তুমি মানে প্রত্যক্ষ রাজনীতি থেকে একটুখানি হ্যাঁ বলতে এগিয়ে পারো। চলেছো। আর এছাড়া আমি আরেকটা কথা আমি বলতে পারি যে লেখালেখি তো কখনো একটা স্টেশনে থেমে থাকে না, লেখালেখি বিভিন্ন বাঁক নেয়। তো আমার লেখালেখি আমি যখন যখন তোমার সঙ্গে সে প্রথম আলাপ, তখন আমি লেখালেখি বলতে যেটা বুঝতাম আর এখন আমি লেখালেখি বলতে যেটা বুঝি সেটা কিন্তু এক নয়। এবং আমার ক্রমশ মনে হচ্ছে, এই যে তুমি রক্তমাংসের কথা বললে, আমরা যে সময়টা বেঁচে আছি এই সময়টা কিন্তু পুরোটা রক্তমাংসের সময় নয়, একটা ছায়া সময়ের মধ্যে বেঁচে আছি আমরা। কীরকম ছায়া সময়? ধরো ভার্চুয়াল রিয়ালিটি, এআই এসে গেছে, হ্যাঁ, মানে এআই এর সঙ্গে আমি মাঝে মাঝে চ্যাট করি, দেখি ও কী বলছে। তো যে নেই, কিন্তু সে আমার সঙ্গে কথা বলছে। আবার আমার চলো সোশ্যাল মিডিয়াতে একজন মানুষ মেট্রোয় বসে মন দিয়ে ফোন ঘাঁটছেন, আমি মনে করছি ফোন ঘাঁটছেন, আসলে সেই সময় তিনি হয়তো কারোর সঙ্গে ঝগড়া করছেন, কিন্তু তার মুখে কোনো শব্দ নেই। এটা আজ থেকে 15 বছর 20 বছর আগে ভাবা যেত না। মানুষের অস্তিত্ব ওই মানে সত্যি মিথ্যের একটা বেড়াজালের মধ্যে ঢেকে গিয়ে একটা অদ্ভুত জায়গায় আমরা চলে যাচ্ছি। তো আমার মনে হচ্ছে আমাদের গদ্যও আস্তে আস্তে হয়তো সেদিকে যেতে পারে, যেখানে আমরা হয়তো সত্যি মিথ্যের এই বেড়াজালটা ভেঙে ফেলবো, যেটা হয়তো একাধারে সত্যি একাধারে মিথ্যে, একাধারে রক্তমাংসের, একাধারে একটা মানে অন্য জগতেরও বটে। আমার মনে হয় আমার লেখা হয়তো ওই দিকে যাচ্ছে। নক্ষত্ররাত আমি যে লিখেছি বা ছায়াদানবের মধ্যেও সেটা একটা উপাদান রয়েছে, কিন্তু সেখানে হ্যাঁ সেখানে রক্তমাংসের অনেক কিছুই রয়েছে, কিন্তু নক্ষত্রের রাতের মতন কাহিনী ভেবেছি ওইটা ছোঁবো বলে। কি করতে পারবো জানি না, চেষ্টা করছি, বেশ। দেখা যাক আগামী দিনে। তো এবার সেই প্রশ্নটায় আসি, যেটা মোটামুটি অনেকবার অনেক মানুষকেই করা হয়েছে। এ, বাঙালি কি বই পড়ে এখনো? মানে বাংলা বই কি মানুষ পড়ছে নাকি শুনছে বেশি? কারণ এখন তো অডিও স্টোরির প্রচুর রমরমা এবং খুব ভালো ভালো কাজও হচ্ছে নিঃসন্দেহে। তো সেখানে মানে বইয়ের পাঠক কি কোনোভাবে কমে গেছে বলে তোমার মনে হয়? দেখো, এখানে একটা কথা, সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়, সুকান্ত তো আমাকে একবার একটা কথা বলেছিল যে এত বড় দেশ, এত জনসংখ্যা, এর যদি 1% মানুষ যদি বই পড়ে তাহলেই হয়ে যায়। তো সেটাই হচ্ছে, বই যদি কেউ না পড়তো বাংলা বই, তাহলে ধরো বড় পাবলিশাররা ছিল, আছে, তাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, কত অনেক বড় বড় টাইটেল আছে, তারা সেই বইগুলো বিক্রি করে। কিন্তু আজকে বৈভাষিকের মতো প্রকাশনা, যারা মূলত নতুনদের নিয়ে কাজ করছে, হ্যাঁ, এবং ধরো ধানসিঁড়ি আছে, অনেক, মানে আমি কটার নাম করবো আর কি, হ্যাঁ, প্ল্যাটফর্ম, ক্যাফে টেবিল, অনেকে খুব ভালো কাজ করছে, দারুণ দারুণ বই করছে। তো তারা কিন্তু নতুনদের নিয়ে বেশিরভাগ কাজ করছে বা পুরনো লেখা ফিরিয়ে আনছে। কেন করছে? ঘরে খেতে কেউ বোনের মুখ তাড়াবে না, এবং বইমেলা স্টল দিচ্ছে এবং সারা বছর ব্যবসা করছে, কলেজ স্ট্রিটে দোকান দিচ্ছে, ভাড়া গুনতে হচ্ছে, তার জন্য বই বিক্রি হচ্ছে বলেই। আজকে আমাকে বৈভাষিক থেকে আমার 6টা বই হয়েছে, তো আমাকে একটা বই শেষ হয়েছে, বেরিয়ে গেছে, আবার 2 মাস পরেই বলেছে যে পরেরটা কি ভাবছো, তাহলে সেই বইটা বিক্রি হচ্ছে বলে। তো তো আমার বই যদি বিক্রি হয়, এবারে যারা যারা মহিরুহ বাংলা সাহিত্যের বিরাট বিরাট নাম, তাদের বই বিক্রি হচ্ছে, কাজে বাংলা বই মানুষ পড়ছে না বলা ভুল। আমি যেটা আমার মনে হয়, অডিও স্টোরি একটা ভিন্ন ফরম্যাট, হ্যাঁ, একটা ভিন্ন ফরম্যাট, এবং অডিও স্টোরিও খুব আকর্ষণীয় একটা ব্যাপার। থাকুক না, দুটো একসাথে তো থাকতে তো অসুবিধা কিছু নেই। যেটা হয়, আমার একটা অভিযোগ আছে অডিও স্টোরি সম্পর্কে। তোমাদের এখানেও তো অডিও স্টোরি আছে, আমি দেখলাম, আমরাও পড়ি audio হ্যাঁ story। তোমরাও করো। তো আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে খুব মানে ওই ভূত প্রেত, হ্যাঁ, রহস্য রোমাঞ্চ, এর বাইরে ভাবা হয় না। তোমায় দেখলাম, আমি আজকে আসার সময় দেখছিলাম যে অন্যান্য জিনিসপত্র তোমরা অবাক জল্পন টল্পনও করেছো। তো একটু ক্লাসিকগুলো বা সমসাময়িক গল্প, সেগুলো নিয়েও যদি কাজ হয়, যেটা বিদেশে কিন্তু হচ্ছে। মানে আমার এক বন্ধু আছে, ও ব্যবসায়ী, কুণাল কুণাল অনেক সময় আমাকে বলে যে জানিস তো, আমি গাড়ি করে অমুক জায়গায় একটা বিজনেস যা হয়, একটা সাইটে যাচ্ছে অনেক দূরে, হয়তো 3 ঘন্টা গাড়িতে করে যেতে হবে, ও গাড়িতেই এটা গোটা উপন্যাস শুনে ফেলে, অডিও স্টোরি চালিয়ে দিল ইংরেজি। আমাদের এখানে এখনও ওইটা হয়নি, কিন্তু হচ্ছে না তা নয়। আমি ওই মতিনন্দীর স্ট্রাইকার বোধহয় হয়েছে, স্টপারও বোধহয় হয়েছে, আমি শুনেছি স্ট্রাইকারটা শুনলাম কিছুদিন আগে, তারপরে ওই বুড়ো ঘোড়া শুনলাম। তো এইগুলো নিয়ে হচ্ছে, আরও বাকি উপন্যাসগুলো নিয়ে হোক। এবং তোমাদের যদি মঞ্চটা আছে, আমি বলবো যে সমসাময়িক ছোটো গল্প, ক্লাসিক ছোটো গল্প, উপন্যাস যদি পাট পাট করে করা যায়, আমার মনে হয় পাঠকের রুচিটা একটু বদলানো দরকার। শুধুই এক্সাইটমেন্ট, শুধুই রোমাঞ্চ, তন্ত্রমন্ত্র না হয়ে একটু যদি ছড়িয়ে যায়, তাহলে পাঠকেরও সেটা, পাঠকও বুঝবে যে আজকের যারা 20-22, যারা হয়তো
তুমি যে বলছো বই পড়ছে না, অনেকে তো বই পড়ছেও না, তারা হয়তো পড়লে ইংরেজি পড়ছে, বাংলা বই পড়ছে না, তারা এটা দিয়েই বাংলা সাহিত্যকে বুঝছে। তাদের মাথায় ধারণা থাকতেই পারে যে ও তাহলে বাংলা সাহিত্য মানে শুধু এইটুকু। সেটা যাতে না হয়, তো সেটা আমার মনে হয় দেখা উচিত। নিশ্চয়ই এটা, এই ফিডব্যাকটা মাথায় রাখবো অবশ্যই। তো আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া তো আমাদের জীবনে এটা মোটামুটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। সেটা মানে ফেসবুক বলো বা যে কোনো রকম প্ল্যাটফর্ম আমরা প্রচণ্ডভাবে এখন অ্যাক্টিভলি প্রায় ইউজ করি। সেখানে দাঁড়িয়ে বর্তমান সময়ের যারা জনপ্রিয় লেখক লেখিকা, তাদের সোশ্যাল মিডিয়ার অনেকেরই খুব স্ট্রং একটা প্রেজেন্স রয়েছে। অনেকের প্রোফাইল হয়তো কোনো প্রফেশনাল পিআর ফার্ম হ্যান্ডেল করছে বা কেউ নিজেই করছেন, কিন্তু সোশ্যাল মিডিয়াকে যথেষ্টভাবে ইউজ করছেন। তো এই ব্যাপারটা নিয়ে তোমার কি বক্তব্য? মানে আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি জিজ্ঞেস করি, মানে জনপ্রিয়তা পেতে গেলে সোশ্যাল মিডিয়ার কতটা গুরুত্ব আছে, নাকি ওয়ার্ড অফ মাউথটাই শেষ কথা? না মানে শেষ নাহি যে শেষ কথাকে বলবে, এটা বলা মুশকিল। আমি মনে করি একমাত্র জরুরি যদি কিছু হয় সেটা হলো লেখাটা। লেখাটা জরুরি। সোশ্যাল মিডিয়া মানে তুমি বলছো যে সোশ্যাল মিডিয়াতে লেখা দেওয়ার কথা বলছো কি? না, সোশ্যাল মিডিয়া ইউজ করে প্রমোশন ভীষণভাবে আহ, স- টিকে থাকা বা সবসময় প্রাসঙ্গিক থাকা। বুঝতে পেরেছি। না দেখো, সোশ্যাল মিডিয়া একটা মঞ্চ, হ্যাঁ, সেটা আমি আমার নতুন বই বেরোলে তার ওখানে পোস্ট করি যে আমার এই বইটা বেরোচ্ছে, বা একটা লেখা বেরোলে লিঙ্ক, যদি অনলাইনে বেরোয় লিঙ্ক, যদি এমনি কোনো পত্রিকায় বেরোয় সেটাও আমি অনেক সময় পোস্ট করি, এবং ওখান থেকে অনেকে জানতে পারে। সে এবং ও হয়তো বললো সূচিপত্রটাই দাও, পুরো সংকলনটা হয়তো একটা পত্রিকা, সূচিপত্র, সেখান থেকে কিছু মানুষ জানতে পারছে। আমিও বহু বইয়ের খোঁজ পাই এই বইয়ের গ্রুপগুলোতে, এবং বই পোকা বলে একটা গ্রুপ আছে, ওখানে তো বোধহয় 3.5 লাখ বোধহয় মেম্বার। হ্যাঁ, প্রচুর ইনফরমেশন দারুণ। হ্যাঁ, বৈতরণী বলে একটা আছে, আর অনেক আছে এরকম। তো এবার বিষয়টা হচ্ছে, সে ঠিক আছে, আমার কথা হচ্ছে যে হ্যাঁ একটা মঞ্চ তো বটেই, সেখানে আমি আমার বইটার কথা জানালাম, বা আমি অনেক সময় ছোট ছোট লেখা ওখানে পোস্ট করি। এটা নিয়ে সিনিয়র লেখকরা আমাকে বকুনিও দিয়েছে যে তোমার লেখা যদি সোশ্যাল মিডিয়াতে পড়তে পারে তাহলে বই কেন কিনে পড়বে। তো আমি সাধারণত নতুন লেখা পোস্ট করি না। দু একটা লেখা, একটা গল্প পোস্ট করেছিলাম যেটা আমি কোথাও পোস্ট করিনি, কেন করেছিলাম জানি না, হঠাৎ মনে হয়েছিল করে দিয়েছিলাম। আমি মাঝে মাঝে এরকম করি। আর কবিতা টুকটাক পোস্ট করেছি, আর বেশিরভাগ ক্ষেত্রে কিছু মনে হলো, একটা বই পড়লাম, একটা সিনেমা দেখলাম, রাস্তায় যাচ্ছি একটা কিছু দেখলাম, 2 লাইন লিখলাম, সেটা পরে আমার লেখাতে অনেক সময় ঢুকে যায়। এইটুকু ঠিক আছে। কিন্তু এই যে তুমি বলছো পিআর টিম বানিয়ে খুব সিরিয়াসলি সেটাই গেলে, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, কেউ ভাবতেই পারেন, কারণ প্রত্যেকটা মানুষ তো আলাদা, কারো সেটা মনে হতে পারে। আমার মনে হয় যে সেটা যদি আমি করি, তাহলে আলটিমেটলি কোথাও একটা গিয়ে লেখাটা না, সেটা গৌণ হয়ে যায়, সেটা সেটা পিছনের সারিতে চলে যাবে। আসল তো লেখাটা। আমি লিখলাম, হ্যাঁ লিখেছি, এই লেখাটা বেরিয়েছে দেখুন, এইটুকু বললাম। এবং এটাও যদি আমি ক্রমাগত করতে থাকি, আমি যদি দুবেলা আমার 2টো করে বইয়ে পোস্ট করি, দুবেলা 5টা করে লেখা পোস্ট করি, তখন তুমি মানে ভাববে, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, যে তোর এতগুলো পড়বো না, যে কোনো পাঠকই ভাববে সেটা। তো সেটা কোনো কিছুই বাড়াবাড়ি ভালো নয়। ওই ছোটোবেলার রচনায় পড়তাম না, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ওটা প্রযোজ্য, যে লাস্টে লিখতাম যে মানুষ ঠিক করবে। তো প্রত্যেক মানুষ ঠিক করে। আমি সোশ্যাল মিডিয়াকে কিন্তু অনেকে খুব দুচ্ছাই করেন, আমি করি না। সোশ্যাল মিডিয়ায় আমি বহু পুরনো বন্ধুদের খুঁজে পেয়েছি, হ্যাঁ, অনেক ভালো লেখা পড়তে পাই, তাদের লেখা আমার ফলো করা থাকে, অনেক বইয়ের সন্ধান পাই, নতুন বই বেরোচ্ছে জানতে পেরে গেলাম, সে সবই ঠিক আছে। কিন্তু ওই মানে আমি কতটা কন্ট্রোল করবো, আমি কতক্ষণ দেখছি বা কতটা দেখছি, সেটা দেখতে হবে। কারণ অত্যধিক সোশ্যাল মিডিয়া দেখলে যেটা হয়, এই যে রিলস বা ইত্যাদি দেখলে, ছোট ছোট স্প্যানের তো মানুষের কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়, অ্যাটেনশন স্প্যান ভীষণভাবে কম, এবং ওই যে স্ক্রল করে যাওয়া অনর্থক, আমি করি না। আমি যেটা করি, রাত্রিবেলা হয়তো মাথাটা পুরো ফাঁকা, অফিস থেকে ফিরেছি, কিচ্ছু করার নেই, শুয়ে পড়েছি, ঘুম আসছে না, তখন একটুখানি ঘাঁটলাম। কিন্তু আমি দেখেছি তার চেয়ে অনেক বেশি ভালো সঙ্গ দেয় বই। আজও বই তো অন্য সময় পড়ি, ঘুমের সময় যেটা হয় আমাদের, মানে আমি হয়তো আবার লাইটটা নেভাতে হবে, একটু মোবাইলটা নিয়ে শুলাম। অন্ধকারে ফোন দেখা ঠিক নয়, আমি বেশিক্ষণ দেখিও না, কিন্তু কখনো সখনো দেখি। কখনো সখনো কী করি, ঘুম আসছে না, বই আমি লাইট জ্বালিয়ে বই পড়ি, দেখি কিছুক্ষণ পড়তে আমার চোখ জুড়িয়ে এলো, টুক করে লাইট নিয়ে ঘুমিয়ে পড়ি। তো এর বাইরে কখনো সখনো ফোনটা ঘাঁটি যখন কিছু করার নেই, যখন মাথাটা পুরো ফাঁকা। কিন্তু আমার মনে হয় মাথাটা যখন আমার মানে কাজ করছে অ্যাক্টিভ, তখন এগুলো করা মানে সময় নষ্ট ছাড়া কিছু নয়। সেটা নিজেকে ঠিক করতে হবে। তুমি একটু আগে তন্ত্রবিদ্যা, থ্রিলার এগুলো নিয়ে বলছিলে। তো এখন মোটামুটি খুব জনপ্রিয় দুটো জনর যদি বলি, তন্ত্রবিদ্যা নিয়ে প্রচুর অডিও স্টোরি বা গল্প হচ্ছে, উপন্যাস হচ্ছে, ছাপা অক্ষরে হচ্ছে, থ্রিলার নিয়েও প্রচুর কাজ হচ্ছে। তো তুমি এই দুটো জনারে
ঢুকতে ইন্টারেস্টেড, নাকি তুমি তোমার নিজের লেখার স্টাইল নিয়েই কন্টিনিউ করতে চাইছো? না দেখো, তন্ত্রমন্ত্র থ্রিলার এই সবটা মিলিয়ে একটা জনার আছে, সেটা হচ্ছে তোমার স্পেকুলেটিভ ফিকশন আমরা বলি। স্পেকুলেটিভ ফিকশন কিন্তু আমার খুব পছন্দের একটা জনরা। কিন্তু এখানে ব্যাপার আছে একটা, ধরো তন্ত্র মানে তারানাথ তান্ত্রিক, হ্যাঁ মনে এটাই মাথায় প্রথমে আসে। তারানাথ তান্ত্রিক কি শুধু তন্ত্রের কথা বলেছে? তারানাথ তান্ত্রিকের ধরো বিভূতিবাবুর গল্প দুটো গল্প, বিভূতিভূষণের গল্প দুটো একটু র, আর সেই তারানাথ তান্ত্রিকও কিন্তু খুব একটা অন্যরকম একটা মানে ভয় লাগে কিছুটা চরিত্রটাকেই, আর গল্পগুলো তো বেশ ভয়ের। কিন্তু তারাদাস বন্দ্যোপাধ্যায়ের গল্পে কিন্তু আমি দেখেছি উনি তারানাথকে একটা মাটির মানুষ করে তুলেছেন পরবর্তী সময়। এবং কোথাও একটা আমার মনে হয় তারানাথ তান্ত্রিকের গল্পগুলোকে আমি শুধু তন্ত্রের গল্প মনে করি না, একটা হারানো সময়ের গল্প। ওই যে একটা রাত্রিবেলা, হ্যাঁ মানে তার যেতে হবে আরও 5 ক্রোশ বলে আমার বাড়িতে থেকে যান, আজকে দিনে কেউ করবে? এই যে গ্রাম্য জীবন, এই যে সরল জীবন, এই যে একটা মানে কি বলবো, যে মানুষের জীবনে তখন কত মানে একটা অন্য পৃথিবী বলে মনে হয়। তারানাথ আমাকে সেটাও বলে, সেই গল্পটাও বলে। এবং সেখানে কোথাও কিন্তু এক্সাইটমেন্টের জন্য লেখক আপোষ করছেন না। অনেক গল্পই আছে খুব ঢিমে তালে, যাকে আজকে ভাষায় স্লো বার্ন বলে, সেরকম গল্প। কিন্তু তুমি যেটা বলতে চাইছো একটা ধাঁচের লেখা, আমার আগ্রহ আছে। আমি একবার কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের অনেক বই তো কিনি, একবার ভূতনামর তন্ত্র এই বইটা আমি কিনেছিলাম। তো সেটা পড়তে গিয়ে দেখেছিলাম যে সেখানে বহু মন্ত্রতন্ত্র দেওয়া আছে, এই মন্ত্র পড়লে ওই দেবী আসবেন, এই দেবী এই করেন। সত্যি বলছি, ওটা যদি কেউ মাথায় রাখে এবং ওই একটা বই সঙ্গে রাখে, সে ওই রকম অনেক দেবীর সন্ধান ওখানে আছে, একটা ধরে ধরে একটা গল্প হয়ে যেতে পারে। এবং আমার ধারণা সেটা হয়। আমি চিনি এমন একজনকে যে তন্ত্র নিয়ে একটা বড় লেখা লিখেছিল, এবং সে আমাকে বলেছিল যে এটা বাজারে এখন খাচ্ছে, আমি এটা লিখব। এটা আমার তীব্র আপত্তি আছে। এটা আমি কখনো করার কথা ভাবিনি, কারণ লেখালেখিটা আমার কাছে হচ্ছে ব্যক্তিগত যাপন একটা, মানে আমার কাছে না লেখা পড়া এই দুটো মিলিয়ে একটা যাপন। হ্যাঁ, আমি পড়ছি, আমি লিখছি, এই সবটা মিলিয়ে আমার বেঁচে থাকার একটা বড় উদ্দেশ্য বলতে পারো এটা। হ্যাঁ, তো সেটা যখন আমি করব, আমার যেটা ভালো লাগে আমি সেটা করব। সুতরাং আমার যে লেখাটা লিখতে ভালো লাগছে আমি সেটা লিখবো। ভবিষ্যতে যদি কখনো তন্ত্র বা কোনো রোমাঞ্চ বা কিছু আমাকে হন্ট করে, আমি তোমাকে বলতে পারি স্টিফেন কিং এই মুহূর্তে গোটা বিশ্বে চর্চিত নাম একটা। স্টিফেন কিংয়ের যে ভূতের গল্প, হ্যাঁ, তো সে কি আমাদের চেনা ভূতের মতো? এত নয়, বরং তাতে বেদনা অনেক বেশি, বিষণ্ণতা অনেক বেশি। আমি কথাটা পড়ছিলাম, কেউ একজন বলেছিলেন যে ভূতের গল্প আসলে বেদনার গল্প। খুব সত্যি কথা। রবীন্দ্রনাথের গল্পগুলো কি তুমি বলবে? ভূতের গল্প বলবে? বলবে না। আমাদের বাংলা ভাষাতে বিভূতিভূষণ এত কাজ করেছেন, অলৌকিক রচনা করে লিখেছেন তিনি। তার ওই মায়ার মতো গল্প বা তার ওই যে গল্পটা, ওই যে পেয়ালা, হ্যাঁ, সেগুলো কিন্তু আসলে অনেক বেশি মাটির গল্প, জীবনের গল্প, বেদনার গল্প, বিচ্ছেদের গল্প, বিষাদের গল্প তার মধ্যে ওটা। এবং তিনি তার যে নর্মাল তার যে গল্প সংকলনগুলো, ভূতের গল্প বলে কোনো সংকলন তিনি কিন্তু করেননি। তার মধ্যে কিন্তু একই বইতে হয়তো দেখা যাবে যে তাল নবমীও ঠাঁই পেয়েছে, আবার সেখানে হয়তো তোমার একটা ভূতের গল্পও রয়েছে। তার মানে তিনি কিন্তু আলাদা করছেন না। পরবর্তী সময় প্রমথনাথ বিশি লিখেছেন, গজেন্দ্র কুমার মিত্র লিখেছেন, অনেকে লিখেছেন। হ্যাঁ, সেগুলো তো ক্লাসিক স্টোরি হয়ে গেছে। আমি কিছুদিন আগে পড়ছিলাম, মনোজ বসু সম্ভবত, হ্যাঁ মনোজ বসুই, ওর অন্য গল্প আমরা পড়েছি, ভূতের গল্প পড়িনি। আমি একটা গল্প পড়ে থমকে গেলাম যে এত ভালো লেখা। তো আমি যদি কখনো মাথায় রাখি, আমি এগুলোকে মাথায় রাখবো যে এই মহিরুহরা এই কাজগুলো করে গেছেন। এবং সেটা ওই চটজলদি একটা ভয়ঙ্কর মুখ এঁকে দিলাম প্রচ্ছদে, একটা অদ্ভুত পোড়োবাড়িতে গিয়ে রাত কাটাতে গিয়ে দেখা গেল যে কাটামুন্ডুর নাচ, এটা না। মানে এগুলো যখন দেখি, আর উল্টো দিকে স্টিফেন কিংয়ের লেখা পড়ি বা লাভক্রাফটের লেখা পড়ি বা অ্যালেন পো পড়ি। অ্যালেন পো তো আসলে ভয়ের কথাই বলছেন, কিন্তু সেই ভয়টা ভূত প্রেতের ভয়ই না। লাভক্রাফট জীবনে একটাও ভূতের গল্প লেখেননি, কসমিক হরর লিখেছেন। তো এবং আমাদের এখানেও যখন কাজ হয়েছে না, আমাদের এখানেও কাজ হচ্ছে, হ্যাঁ, অনেকে লিখছেন। তো সেগুলো বরং আমাকে বেশি ইন্সপায়ার করে, বা মানে আমার মনের মধ্যে লোভ জাগায় যে আমি কি কখনো পারবো। তো সেটা হতে পারে, বাট এরকম বাজারে খাচ্ছে বলে লিখে দিলাম এটা করবো, আমার ইচ্ছে করবে না করতে আসলে। যারা সিরিয়াসলি লেখালেখি করতে চায় তাদের জন্য কিছু টিপস দাও। মানে এই প্রশ্নটার পিছনে আমার নিজেরও স্বার্থ আছে। দেখো, প্রথম কথা, টিপস দেওয়ার মতো আমি কেউ না, আমি খুব সামান্য নগণ্য একজন কলমচি, 2-5 পাতা লিখেছি। টিপস সেটা আমি কিছু দিতে পারবো না। তবে আমার, তুমি বলতে পারো যে তুমি অনেকদিন লিখছো, সেই অনেকদিন লেখার যে একটা তো হয় যে লেখার সঙ্গে থাকা, সেখান থেকে আমি দুটো কথা মূলত বলবো। এক হচ্ছে প্রচুর পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। অদৃশ বর্ধন
বিখ্যাত মানুষ। আমার সুযোগ হয়েছিল ওর সঙ্গ করার, ওকে ইন্টারভিউ করেছিলাম 2বার। এছাড়াও ওর বাড়িতে আমি বেশ কবে গিয়েছিলাম নানা সূত্রে নানা কাজে। তো উনি আমাকে একটা কথা বলতেন যে দেখো বাবা, অনেক পড়লে মনে হয় কি কলমটা কাগজের উপর সরছে, নাহলে কলমটা স্থবির হয়ে আছে। হ্যাঁ, তো এইটা খুব মানে বড় কথা। এবং সম্ভবত সাগরময় ঘোষ, কিংবদন্তি সাংবাদিক, তিনিও এই কথাটা কোথাও বলেছিলেন বা লিখেছিলেন যে কন্টেম্পোরারি লিটারেচার এবং ক্লাসিক লিটারেচার পড়া উচিত। সমসাময়িক কী হচ্ছে আমি দেখছি সাহিত্যে, আর ক্লাসিকগুলো। তো পড়তে পড়তে যেটা হয়, দরজাগুলো খুলে, এবং এক লেখককে টানা পড়তে নেই, এক লেখকের থেকে অন্য লেখক, অন্য লেখক থেকে অন্য লেখক, তাহলে কি তুমি দেখবে যে একটা জানলা খুলে যাচ্ছে, নাহলে মনে হবে এটাই জানলা, তখন প্রভাবিত হওয়ার সুযোগ থাকে, সম্ভাবনা থাকে। কিন্তু তুমি যদি নানা রকম লেখা পড়ো, তখন তুমি বুঝতে পারো আচ্ছা হ্যাঁ এরকমও হয়, এরকমও হয়, এরকমভাবে ভাবা যায়। হ্যাঁ, তো সেটা এক নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, লেখা কিন্তু মানে ওই রিল বানানোর মতো তৎক্ষণাৎ কিছু দেয় না, এবং লেখা বহুদিন তোমাকে লিখে যেতে হবে, এবং ওটাই মজা লেখার। একজন ক্রিকেটার বরং, আর তার কত কত বছরের কেরিয়ার বলো, তার যদি আমি ধরে নিই, মানে সবাই তো সচিন তেন্ডুলকর হয় না 14 বছর বয়সে টেস্ট খেলবে, রঞ্জি খেলবে, বা 16 বছরে টেস্ট খেলবে, ধরো অ্যাভারেজ আমরা যদি দেখি 22-23-এ তারা টেস্ট খেলে, আর তারা 37-38 রিটায়ার করে যায়। তার আগে পরে তারা ক্লাব ক্রিকেট খেলে 15-16 বছর 16 বছর, আর যদি আমি তার ওই রঞ্জি ক্যারিয়ার ফিরে ধরি 20 বছর ম্যাক্সিমাম। কিন্তু একজন লেখক, এটা আমি মনে করি যে গদ্যকার একজন 40-40-এ পৌঁছলে তার লেখাটা না, সে নিজে বুঝতে পারে যে আমার দেখাটা আরও সমৃদ্ধ হচ্ছে, সে আরও ভালো করে লিখতে শুরু করছে 40-এ পৌঁছে। হ্যাঁ, আমি আমার নিজের পুরনো লেখা পড়ে বুঝতে পারি যে 40 পেরোনোর পরে জীবনটাকে আরও বেশি করে বুঝতে পারছি। কী লিখছি সেটা পাঠক বিচার করবে, কিন্তু আমার মনে হয় যে লেখার রসদ আরও বেশি পেয়েছি তারপরে। সুতরাং সময় লাগবে, এবং লেখার ক্ষেত্রে নির্মম হতে হবে। নিজের লেখার ক্ষেত্রে নির্মম হওয়া খুব জরুরি। আমি তোমাকে বললাম একটা উপন্যাস আমি ফেলে দিয়েছি, একটা উপন্যাস, আর একটা উপন্যাস ছায়া মানুষ সেটার নাম ছিল, সেটা প্রায় 10,000 শব্দ লিখে আমি ফেলে দিয়েছিলাম। হ্যাঁ, এবং অনেক গল্প এখনও আমার কাছে রাখা আছে, সেই খাতাগুলো অনেক গল্প আছে যেটা আমি আর কোনোদিন কোথাও ছাপতে দেবো না, সেগুলো ফেলে দিয়েছি আমি। এই নির্মমতাটা আমার মনে হয় খুব দরকার। মানে সবাই তো জিনিয়াস হয় না, যা লিখলাম প্রথম থেকে অসাধারণ। মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রির কাব্য লিখেছিলেন বোধহয়, মানে 21-22 বছর বয়সে বোধহয় লিখেছিলেন। তো সেটা তো আর অনুসরণযোগ্য বিষয় নয়। আমার মতন যারা ধরো এতদিন ধরে লিখছে, তাদের ক্ষেত্রে আমি উপলব্ধি করেছি, এটা অনুভব করেছি যে লিখতে লিখতে লেখাটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি লেখাটা উন্নতি হচ্ছে। মানে আমার মতে আর কি, আগে যা লিখছি তার থেকে বেটার লিখছি। তার জন্য লেখাটা কন্টিনিউ লিখে যেতে হবে, ছটফট করলে হবে না। এবং সোশ্যাল মিডিয়া যেটা করছে, লিখেই ফেসবুকে দিয়ে দেওয়া, এটা থেকে বিরত থাকতে হবে। আমরা যখন লেখা শুরু করেছি, একটা পত্রিকায় লেখা পাঠালাম, 3 মাস অপেক্ষা করলাম, ফোন করলাম, বলো মনোনীত হয়নি, 3টে মাস। এবং হাতে লিখে তখন করতে হতো, আবার হাতে লিখে গল্পটাকে ফেয়ার করে, কারণ তারা লেখা সবসময় ফেরত পাঠাতো না। আর এক জায়গায় দিলাম, তখন ছাপা হলো আরও 3 মাস পরে। তার মানে লেখাটা লেখার 6 মাস পর লেখাটা ছাপার মুখ দেখছে। কিন্তু কোথাও একটা কনফিডেন্সও আসতো যে আচ্ছা তাহলে সম্পাদক এটাকে অ্যাপ্রুভ করলেন, হ্যাঁ, এটা মনে হতো। এবার হ্যাঁ, সোশ্যাল মিডিয়াটা ভালো দিক হতো। একটা পয়েন্ট সোশ্যাল মিডিয়া সম্পর্কে, যে আমার লেখাটা আমি লিখেই দিতে পারছি ওখানে, কিন্তু বিপদও আছে, ওটা কিন্তু ফাঁদ। আমি এটা লেখা লিখেই দিয়ে দিতে পারছি, সে লেখাটা ভালো কি মন্দ আমি নিজে তো বুঝলাম না, লেখা লিখে তো সঙ্গে সঙ্গে বোঝা যায় না, তুমি করে ফেসবুকে দিয়ে দিলাম। এবং কিছু লোক বাহ খুব ভালো করেও দিত, লেখাটা কিন্তু খারাপ লেখা। এবং আমি যতটা লিখতে পারি, মানে প্রত্যেকের তো একটা কি বলবো লেভেল আছে, যে আমি এই পর্যন্ত আমি হয়তো পারি, আমি নিজের সেই লেভেলটা পর্যন্ত পৌঁছলাম না, একটা অনেক নিচের লেভেলে পৌঁছে মনে হতো ভালো দিচ্ছি, লোকে তো ভালো বলছে, ঠিক আছে, এই ফাঁদটা থেকে বেরিয়ে আসতে হবে, লিখে যেতে হবে, এবং এমন বন্ধু খুঁজতে হবে, এমন মানুষ খুঁজতে হবে যে আমার লেখাটাকে নির্মমভাবে কাটাছাড়া করছে। আমার বাড়ির লোক পড়ে ভালো বললো, পিচ্চা পড়ে দিল, তাতে হলো না। ওই লোকটা বললো এইখানটা কী লিখেছে, এরকম হয় না, তাকে তর্ক করো তার সঙ্গে, আবার লেখো। এইভাবে চলতে চলতে জিনিসটা হবে। তো আজকে যদি এই অনুষ্ঠানটা কোনো 22-23 বছরের ছেলে মেয়ে দেখে, আমি তাদের এই দুটো কথা বলবো, যে এক, প্রচুর পড়ো, নানা রকম পড়ো, এমন নয় যে আমি গল্প লিখতে চাই খালি গল্পই পড়বো, নন ফিকশনে পড়ো প্রচুর, এবং প্রচুর লেখো, কাটো, ফেলে দাও, আবার লেখো, লেখাটা নিয়ে ভাবো। তাহলে আমার ধারণা একটা সম্পর্ক নিজেই বুঝতে পারবে যে আমি আগে যা লিখছিলাম, মানে লেখার যে ক্রাফট, যেটা টেকনিক্যাল জায়গা, যেটা আর কি, হ্যাঁ, ভালো মন্দ, খুব ভালো, দারুণ ভালো, সেই ওভাবে তো ভাবা যায় না, কিন্তু লেখার যে ক্রাফট, সেইটা আয়ত্ত
করার যে প্রক্রিয়াটা, তাতে এই দুটো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে আমার মনে হয়েছে। আমি এটা উপলব্ধি করেছি, আমার অভিজ্ঞতা থেকে বললাম আর কি। এবারে বইমেলায় তোমার নতুন কি বই বেরোচ্ছে? এবারে বইমেলাটা না, মানে যদি এখন ডিসক্লোজ করা যায় না তবে। ডিসক্লোজ করার মতো বলতে আমি একটা লিখছি, সেটা উপন্যাসই। তো সেটা না এখনও বেশ কিছুটা বাকি আছে। তো যদি সেটা শেষ করতে পারি সেটা বইমেলায় বেরোবে, না হলে পরে হয়তো পয়লা বৈশাখে বেরোলো, সেক্ষেত্রে বইমেলায় নতুন বই থাকবে না। আর যদি করতে পারি তাহলে থাকবে, সেটা মানে এখন দেখা যাক কি হয়। বেশ। আড্ডার প্রায় শেষ দিকে এসে পৌঁছেছি। খুব সুন্দর একটা এনগেজিং আড্ডা হলো, তোমার সাথে অনেক কিছু জিনিস জানতে পারলাম। সাম আপ করতে চাই তোমার একটা কবিতা দিয়ে, যদি আমাদের পড়ে শোনাও। কবিতা? কবিতা, অনুগল্প, তোমার চয়েস, তোমার যেটা ইচ্ছে একবার আমাদের জন্য। আচ্ছা, কবিতা পড়ার সুযোগ সচরাচর পাই না, গল্প নিজে তুমি গদ্য পড়ার সুযোগ পড়তে পাই। পারো, তুমি গদ্য চাইছো? তোমার যেটা ইচ্ছে করছে পড়তে তুমি পড়ো। ইচ্ছে দুটোই করে, মানে নিজে তাহলে তো লেখা। গদ্যই। গদ্য তো ঠিক আছে, তাহলে আমি একটা ছোট গল্প, একদম ছোট্ট গল্প একটা। এই গল্পটার নাম হচ্ছে চাঁদ ও লোকটা। এটা একটা সংলাপ, হ্যাঁ, মানে দুজন কথা বলছে। অতএব এটাই আমি করতে পারি আর করবো, এই অনর্থক জীবন টেনে নিয়ে যাওয়া। আত্মহত্যা করাটা কিন্তু ওসব অনেক শুনেছি। শোনো, ব্লেড একবার শিরা ছুলে রক্তের নদীতে কুয়াশা জন্ম নেবে, ঠিক যেমন সেবার শীতে লালগোলায় গিয়ে দেখলাম। প্রকাণ্ড এক নদী, তার কিনারে এমন কুয়াশা মনে হবে এই জলের বোধহয় কোনো শেষ নেই। তেমন নদী, তেমনই কুয়াশা, যার ভিতর দিয়ে আমি হারিয়ে যাব। দেখো, আমার জন্য কেউ কাঁদবে না। বউ ছেলে সবাই নিজের নিজের দুনিয়ায় ব্যস্ত। আমি বন্ধুহীন, লেখা হারিয়ে ফেলা একটা মানুষ। একটা কথা বলি, কুয়াশা কেটে গেলে দেখতে পেতে নদীটা অসীম নয়, তোমার দুঃখের মতোই সীমিত। কত মানুষ এই পৃথিবীতে রয়েছে যাদের কাছে তোমার এই ছেঁদো দুঃখের কাহিনী বিলাসিতা মাত্র, জানি। কিন্তু সেসব ভাবলেও আমার দুঃখ কমবে না। বরং এই নির্জন রাত, নিস্তব্ধ প্রহর, এই আধো অন্ধকার একলা বিছানার ঘর, আকাশে কেবল তুমি ভেসে আছো। এমন চাঁদের আলো, মরি যদি সেও ভালো। আমাকে দেখলেও তোমার মরতে ইচ্ছে করে? তোমার পাশের বাড়ির দত্তবাবু এখন জানলা দিয়ে আমাকেই দেখছেন, আর গায়ে আগুন দিয়ে পুড়ে মরা মেয়েটার কথা ভুলে একটু একটু করে শান্ত হয়ে উঠছেন। সবাই একরকম হয় কি? ওর মনের জোর রয়েছে, আমার নেই। আমার লেখা পর্যন্ত আমার থেকে হারিয়ে যাচ্ছে। কতদিন কিছু লিখিনি তুমি জানো? অথচ দু কলম লিখতে পারলেও এই পাথরটা সরে যেত, যে পাথরে আমি চাপা পড়ছি একটু একটু করে। এখন লেখো, ব্লেড আর শিরার কথা ভুলে লেখার প্যাডটা টেনে নিতে পারছো না? না, বড় ক্লান্ত লাগে আজকাল। তোমার সঙ্গে এটুকু কথা বলেই নতুন লেখার স্বপ্ন এসে সব ভেস্তে দেয়। লোকটা ঘুমিয়ে পড়ে, সকাল হয়ে যায়। সে ঘুম ভেঙে দেখে অন্য জানলা দিয়ে সূর্যের আলো ঝাঁপিয়ে পড়ে বালিশের পাশে রাখা ব্লেডটাকে ঝলসে দিচ্ছে। চাঁদের পরামর্শেই তার এই ঝাঁপ। লোকটা জানে যে কোনো দিন সে মরে যাবে, তবু তার বিশ্বাস সে ফের বেঁচে উঠবে, লেখার পাতার সামনে বসবে বলেই। দারুণ পূর্ব। এই লেখাটা আমার পড়া সৌভাগ্য হয়নি, আজকে লাইভ শুনলাম, সবাই শুনলো ইনফ্যাক্ট। এই নোটটাতে আমরা আজকের আড্ডাটা শেষ করি। বইমেলায় তোমার সাথে অবশ্যই দেখা হবে। নিশ্চয়ই। আচ্ছা, যারা বিশ্বদীপদার লেখা পড়তে চান, বইভাষিকের স্টলে গেলে ওনার বই পেয়ে যাবেন। আজকের মতো আড্ডাটা এখানেই শেষ করছি। আমাদের এপিসোডটা ভালো লাগলে শেয়ার করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।